আমরা সুপার হিরো জনরাটার মধ্যে এবার চলে আসি। সোয়াজ বাকলিং এর যেটা আমি বলছিলাম যে সোয়াজ বাকলিং থেকে আমরা সুপার হিরোতে মুভ করবো। তো 1930s এর সময় আর কি যখন গ্রেট ডিপ্রেশন আসছে সেখান থেকে সুপার হিরোর অরিজিন হচ্ছে দেবজ্যোতি। 1930s যেটা অরিত্র বললাম, আমি অরিত্র ঠিকই বলেছে, আমি জাস্ট একটু এক্সপ্যান্ড করে দিচ্ছি। 1920s এ রোরিং টোয়েন্টিজ আসার পরে, এটা খুব বুম একটা ফাইন্যান্সিয়াল পিরিয়ড ছিল। 1930s এ কিন্তু আমেরিকাতে ডিপ্রেশন আসছে। 1927-এ স্টক মার্কেট ক্র্যাশ করে যাচ্ছে, যেটাকে ব্ল্যাক স্যাটারডে বলে, গুগল করে নিতে পারে। তারপরে 1930s এ গ্রেট ডিপ্রেশন আসছে, 39 থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার। তো একটা সোসাইটি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার ক্রাইসিস যখন মানুষ জীবনে আসে, লোকে কি করে, লোকে এসকেপিস্ট মিডিয়াম খোঁজে, এসকেপিজম। এবং সেই সময় কিন্তু 1930s-এ পাল্প ম্যাগাজিন গুলো ওঠা শুরু করছে। দুটো জিনিস উঠছে, একটা হচ্ছে কমিক বুকস, একটা হচ্ছে পাল্প ম্যাগাজিন। কারণ কি, এটা চিপ এসকেপিস্ট মিডিয়াম মানুষকে প্রোভাইড করছে। কারণ কি, কারণ লোকের হাতে টাকা নেই, লোকের আর কি, মানে লোকে চিপ, লোকের জীবনে স্ট্রাগল আছে, যে ডিপ্রেশন চলছে লোকের, মানে পিপল আর ফেসিং স্ট্রাগলস। তো সেই সময় এই যে চিপ এসকেপিস্ট মিডিয়াম, একটা হচ্ছে পাল্প ম্যাগাজিন আর একটা হচ্ছে কমিক বুক, দুটো কিন্তু উঠছে। এবং 1930s-এর ডিটেকটিভ কমিক্স, যেটা ডিসি আমরা বলি, সেটা কিন্তু ওই সময় উঠে আসছে। ফার্স্ট আসছে হচ্ছে সুপারম্যান, যেটা বেসিক্যালি, মানে আপনি যদি তুমি অরিত্র তুমি হয়তো এগ্রি করবে, এটা বেসিক্যালি বাইবেলেরই কাইন্ড অফ রিটেলিং ছিল। একদম পুরোনো একটা সুপারম্যানের স্টোরি গুলো বেসিক্যালি রিটেলিং অফ বাইবেল। আর ব্যাটম্যান যেটা ছিল, সেটা হচ্ছে ইট ওয়াজ আ রিটেলিং অফ ওল্ড নোয়ার হিরোস। সেই সময়কার যারা পুরোনো নোয়ার হিরো ছিল, পুরো নোয়ার, নিও নোয়ার সেই সময় আসেনি, সেই সময়কার মানে মরালি কনফ্লিক্টেড ক্যারেক্টার গুলো গ্রে। তো এইখানে কিন্তু ওইখান থেকে আসছে এই কমিক বুকটা 1930s-এ। না, তো এই যে আমরা একটু আগে এইখানে বলছিলাম মার্ক অফ দ্য জোরোর কথা, মার্ক অফ দ্য জোরো ওয়াজ মানে বিগ ইন্সপিরেশন বিহাইন্ড ব্যাটম্যান। এবং সেকেন্ড হচ্ছে আরো একটি ক্যারেক্টার ছিল শ্যাডো বলে, শ্যাডো, যাকে নিয়ে দেখো পরে একটা ছবিও হয়েছিল। হুম 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 হুম। ওই শ্যাডোরও ইন্সপিরেশন কিন্তু ব্যাটম্যানের পিছনে ছিল। এবং ওটা অ্যাকচুয়ালি ওই ডিটেকটিভ নোয়ার প্লাস ওই ভিজিল্যান্টে সুপার হিরো দুটোকে কম্বাইন করে একটা নতুন জিনিস সৃষ্টি করছে আর কি। এবং আপনারা যারা মানে পুরোনো ব্যাটম্যান কমিক্সে চলে যান, মানে অবভিয়াসলি দ্য কমিক বুক হ্যাজ ইভলভ। পুরোনো ব্যাটম্যান কিন্তু অনেক বেশি ডিটেকটিভ ফোকাস ছিল, অনেক বেশি ইনভেস্টিগেটিভ বেসড ছিল। সুপার হিরো বলতে আমরা যেটা বুঝি অ্যাকশন, এলিয়েন অ্যাটাক করছে, পৃথিবী দখল করে নেবে, ওই জিনিসগুলো কিন্তু, এই এলিমেন্ট গুলো পরে এসছে। এগুলো দ্য বেসিক্যালি সোকল্ড ক্যাম্প ফর্টিজে এসছে। এই যে 40s শাজাম এসছে। ক্যারেক্টারটা তখন নাম ছিল ক্যাপ্টেন মার্ভেল, ওকে ওই সময়টাতে এই ব্যাপারটা আসছে, যেটা আজকে সুপার হিরোর যে ডেপিকশনটা ওটা ওই 1940s-এ এসছে আর কি। তো সেগুলো কিন্তু অনেক বেশি গ্রাউন্ডেড ছিল। এবার 1930s 1940s-এ কি হতো, দেয়ার ওয়ার মানে ফিল্ম স্ট্রিপস, ঠিক আছে? ফিল্ম স্ট্রিপ মানে কি, মানে হচ্ছে 2 রিল 4 রিলের সিনেমা, যেগুলো 10 মিনিট 15 মিনিট বলি, হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম শর্ট ফিল্মস। শর্ট ফিল্মস আর ফিল্ম স্ট্রিপ আলাদা। সেখানে কি হতো, সেখানে এই জাতীয় জিনিসগুলো অ্যাডপ্ট হতো। এই সুপারম্যান ব্যাটম্যান খুব কম বাজেটে বানানো হতো। তার সাথে সাথে মানে লোন রেঞ্জার এগুলো অ্যাডপ্ট হতো ওয়েস্টার্নে। ইন্ডিয়ানা জোন্স ক্যারেক্টারটা বাই দ্য ওয়ে ওখান থেকেই এসছে। তো এইগুলো সেই সময় অ্যাডাপ্ট হতো 1930s 1940s-এ। এবং সেই সময় একটা সিনেমা কিভাবে চালানো হতো, এখানে আমি ছোট্ট করে, অথচ তুমি আমাকে 2 মিনিট দাও, আমি বলে দিচ্ছি, তারা হলে লোকে বুঝতে পারবে না। সিনেমা একটা ব্লকের মতো করে চালানো হতো, ঠিক আছে? আমরা যেভাবে সিনেমা এখন দেখি, মোটামুটি 60s অব্দি ইট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা এখন কি করি, একটা সিনেমা দেখি, টিকিট কাটতে যাই, সিনেমা দেখি, বাড়ি চলে আসি, একটাই দেখি, আর কিছু ট্রেলার টেলার দেখায়, আর ওই পান মশলার অ্যাড দেয়। সেই সময় কি হতো, সেই সময় একটা সিনেমা তোমার একটা 4 ঘন্টার ব্লক হতো। সেটার মধ্যে নিউজ রিল থাকতো, সেটার মধ্যে কার্টুন শর্টস থাকতো। এই যে টম অ্যান্ড জেরি বা বাগস মানি, দিস কেম ফ্রম দেয়ার। সেটার মধ্যে এই জাতীয় ফিল্ম রিলস শর্টস থাকতো। এবং সেটার মধ্যে থাকতো হচ্ছে অ্যাকচুয়াল সিনেমাটা, যেটা খুব কম লেন্থের হতো, 80 মিনিট 90 মিনিট, ক্লাসিক্যাল সিনেমাগুলো যেরকম লেন্থের হয় হলিউডের। তো ইট ইউজ টু বি আ ব্লক। তো এই ব্লকের মধ্যে এই ফিল্ম স্ট্রিপ গুলোকে চালানো হতো 10 মিনিট 12 মিনিট 15 মিনিট করে। তো এইখান থেকে কিন্তু ওই জিনিসটা, প্রথম যে অ্যাডপ্টেশন গুলো, এটা কিন্তু ওইখান থেকে আসছে, ফিচার ফিল্ম হওয়ার অনেক আগে। দেবজ্যোতি, এবার তুমি কি 1960s-এ মুভ করবে, যেখানে মূলত গিয়ে আর কি মার্বেল উঠে আসছে আর কি, মানে হ্যাঁ, যেখানে আর কি এই মিউটেশনের ব্যাপারটা, যেটা কাইন্ড অফ ওখানকার একটা মানে সোসাইটিতে যে মানে একটা হুম, হোমোফোবিয়া, মানে একটা কোথাও গিয়ে সেলফ অ্যাকসেপ্টেন্স করা প্রথম কথা, এবং তারপরে হচ্ছে সমাজের মধ্যে অ্যাকসেপ্টেড হওয়া। এই যে ব্যাপারটা যেটা এক্সম্যানের মধ্যে আমরা দেখতে পাই বারবার, মিউটেন্টের ব্যাপারটা, যেটা বেসিক্যালি আর কি হোমোসেক্সুয়ালিটিকে আর কি বা এলজিবিটিকিউ কে আর কি ডিনোট করছে, সেই ব্যাপারটা যেখানে আর কি মার্বেল উঠে আসে, সেই জায়গাটা যদি একটু হাইলাইট করো আর কি। হুম। হ্যাঁ, যেটা অরিত্র বললো, 1930s-এ ডিটেকটিভ কমিক্স আসছে, যেটা বললাম। মার্ভেল কিন্তু আসছে 1960s-এ। 1960s-এ আসছে কেন, আবারও কিন্তু যেরকম ডিসি এসেছিল অ্যাজ আ সোশিও কালচারাল রিয়াকশন সেই সময় গ্রেট ডিপ্রেশন,
মার্ভেলও কিন্তু তাই। 1960 কি হচ্ছে, 1960 সিভিল রাইটস মুভমেন্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমেরিকার 85% পপুলেশন যেটা হোয়াইট আর 15% পপুলেশন যেটা ব্ল্যাক, তাদের মধ্যে একটা ক্লিয়ার ডিফারেন্সিয়েশন তৈরি হয়ে যাচ্ছে, কারণ 85% 15%-এর উপরে অত্যাচার করছে, তাদেরকে দিচ্ছে না। যেটা মার্টিন লুথার কিং সেই সময়কার ইয়েরা উঠে আসছে, ম্যালকম এক্স, মার্টিন লুথার কিং এই জাতীয় ফিগারও উঠে আসছে, ইতিহাসে অবশ্যই পড়েছেন, সেটা একটা দিক। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে সোশ্যাল স্টিগমাটাইজেশন, যেটা অরিত্র বলছে, এই যে হোমোফোবিয়া, এই যে পার্সন হু আর ডিফারেন্ট, এফেমিনেট, যারা যারা সোকল্ড আমরা কোট আনকোট মেয়েলি বলি, এদের ক্ষেত্রে কি হচ্ছে, there is a discrimination to them in the society। এখানে কি হচ্ছে, এই পিপলদের আপনারা একটা মেটাফোর পাচ্ছে স্ট্যানলি অ্যাজ মিউট্যান্টস। আপনারা যদি মিউট্যান্টদের ডেপিকশনটা দেখেন, সিনেমাতেও দেখায়, কমিক বুকসে তো আছে, তারা কি হচ্ছে, তারা সোসাইটিতে ফিট ইন করতে পারছে না, দে আর নট অ্যাকসেপ্টেড ইন দ্য সোসাইটি, তারা কোথাও গিয়ে সোশ্যাল আউটকাস্ট, তারা আমার আপনার মতো নয়। এবং এটা কিন্তু ডাইরেক্টলি ইট ইজ অ্যান অ্যালিগোরি অফ এই যে আমরা সমাজের যে মানুষগুলোকে দূরে ঠেলে দিই, সেটা কৃষ্ণাঙ্গ মানুষ হতে পারে, সেটা মানে হোমোসেক্সুয়াল মানুষ হতে পারে, সেটা সেই সোকল যেটা আমরা বলি এফেমিনেট মেয়েলি মানুষ, এদেরকে হতে পারে। তো এটার কিন্তু রিয়াকশন তো কমিক বুক কিন্তু সব সময়, এবং এটা যে কোনো ফর্ম অফ আর্ট, এটা কিন্তু সবসময় সোশ্যাল রিফ্লেকশন হয়েছে। এবং আপনি স্ট্যানলির পুরোনো ইন্টারভিউ পড়ে নিন, পুরোনো লেখা পড়ে নিন, ইট ইজ অলওয়েজ এই যে মেটাফোরটা, এই যে মিউট্যান্টের মেটাফোরটা, এটা কিন্তু বরাবরই সমাজের এই মানুষগুলো যাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়। তো সিক্সটিজে আরেকটা ব্যাপার হচ্ছে, সিক্সটিজে ব্যাটম্যানের একটা ছবি এসেছিল যেটা প্রচন্ড ক্যাম্পি টাইপের ফিল ছিল, যেটা একটা কাইন্ড অফ একটা টিভি সিরিজেরই আর কি একটা মানে এক্সটেনশন ছিল আর কি। তো ওই হ্যাঁ, টিভি সিরিজটা না আমি ছোটবেলায় দেখেছিলাম, জানো তো, আমার তো ছোটবেলায় হেভি লেগেছিল। পোগোতে দিত আমার মনে ছোটবেলায় হয়, হেভি লেগেছিল। ওটা পোগোতে ব্যাটম্যান দিত না দিনের জানো? বেলা। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা দিনের বেলায় ব্যাটম্যান। হ্যাঁ মানে ওটা 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 কিন্তু মানে আমরা যে ব্যাটম্যান ভাবি যে রাতে ব্যাটম্যান দিনে ব্রুস ওয়েন, ওটা দিনের বেলা ব্যাটম্যান। আর ছোটবেলায় সেরা লেগেছিল, এখন দেখলে তো হয়তো মাথা ডুববো। হ্যাঁ মানে ওটাতে তো সে বুম চাং ভুলভাল ডায়ালগ, সে মানে কস্টিউম গুলো যখন তো খুবই ক্যাম্পি ছিল, বাট ইয়েস আই এনজয়েড আ লট। আর আমরা না বুঝতেই আমি পারছি না, আমরা টিভি ছোট। সিরিজটা দেখেছিলাম, ছবিটার নাম মনে হয় ব্যাটম্যান এন্ড রবিন ছিল না ছবিটার নাম? মোস্ট প্রবাবলি হ্যাঁ, আমি ছবিটা দেখিনি, আমি টিভি সিরিজটাই দেখেছিলাম আমি ওই টিভি পোগোতেই। সিরিজটাই দেখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, টর্চ ওটাকে নিয়ে তো জ্বালাচ্ছে, এখন খুব ট্রোলিং টোলিং হয় আর কি, ওটাকে নিয়ে তো প্রচুর প্রচুর ট্রোলিং ট্রোলিং হয়, টোলিং। প্রচুর ট্রোলিং হয়। আর তুমি ধরো তুমি ডার্ক নাইট দেখছো, which is বেসিক্যালি আ সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার, ক্রিস্টোফার নোলানের, তার পাশে তুমি এটা চাচ্ছ। তো আরে হ্যাঁ মানে শোনো না, তোমাকে আমি আমি আমার নিজের একটা ছোটবেলার একটা এক্সপিরিয়েন্স বলছি, ঠিক আছে? তখন আমি স্কুলে পড়ি, ঠিক আছে? এবার ওই দেখবে তখন ওই ডিভিডি পাওয়া যেত, একটা ডিভিডির মধ্যে ওরকম 6-7টা ছবি থাকতো, ঠিক আছে? আচ্ছা, হলিউডের ছবির ডিভিডি পাওয়া যেত। তো হাতিবাগানে ওখান থেকে আমি কিনে নিয়ে গেছি, ঠিক আছে? ওরকম একটা ডিভিডি। এবার ওটার মধ্যে আহ, তখন ডার্ক নাইট বেরিয়েছে, তখনও মানে ডার্ক নাইট রিটার্নস টিটার্নস আসেনি, মানে 2008 ফাটের কথা আর কি। এবার আমি নিয়ে গেছি, এবার ওটার মধ্যে ব্যাটম্যানের সব ছবি আছে, মাইকেল কিটনের ছবিগুলো আছে, তারপরে নাইনটিজে যে ওই ছবিগুলো হয়েছিল না, জর্জ ক্লুনি করেছিল একটা। এই চারটে হয়েছিল, একটা ভ্যাল কিলমার করেছিল ব্যাটম্যান ফর এভার, তারপরে জর্জ ক্লুনি করলো ব্যাটম্যান এন্ড রবিন, লাইক এখনো হ্যাঁ আমার সিনেমাটা ভাবলে জ্বর আসে। আর হ্যাঁ মাইকেল কিটনের দুটো ব্যাটম্যান সিনেমা অ্যাকচুয়ালি ভালো ছিল, হ্যাঁ ব্যাটম্যান হ্যাঁ আর যেটা ব্যাটম্যান রিটার্নস। হ্যাঁ, ওর দুটো ভালো ছিল, কিন্তু ওই যে যেটাতে ওই আর্নল্ড শোয়ার্জনেগার ভিলেন হয়েছিল, আর একটাতে দেখবে ওই ব্যাটম্যান এন্ড রবিন, ফ্রিজা ফ্রিজা। আর আরেকটাতে তুমি দেখবে ওই ওই রিডেল ভিলেন হয়েছিল। আরে ওটার নামটা কি, হম, ওটার ডিরেক্টর জিম নাম? ক্যারি ছিল, জিম ক্যারি ছিল, জিম জিম ক্যারি, ক্যারি ছিল। এক্স্যাক্টলি জিম ক্যারি ছিল। তো এবার ওইগুলো রয়েছে, আবার এট দ্য সেম টাইম ক্রিস্টোফার নোলানের ছবিগুলো রয়েছে। এবার আমি না দেখছি, এবার তুমি দেখবে মনে করো ওই যে ছবিটা ছিল, ওই যেটাতে জর্জ ক্লুনি ছিল ব্যাটম্যান, ওই ছবিটার অ্যাস্থেটিক্সটা দেখবে তোমার হাসি পাবে, ঠিক আছে? তো আমি ওটা দেখছি, তখন ঠিকই লাগছিল, তখন অনেস্টলি বলবো যে খারাপ লাগেনি, দেখছিলাম দেখছিলাম। তো হঠাৎ করে তারপরেরটা চালু হয়েছে হচ্ছে ব্যাটম্যান, মানে ব্যাটম্যান বিগিনস। এবং ব্যাটম্যান আমার বিগিনস নোলান। যখন দেখছি আমি বলছি, মানে আমার কাছে একটা শক লেগেছে, বুঝতে পারলে তো? আমি বলছি, বাবা এটা কি দেখছি, মানে একটু আগে এবং তার আগে কিছু বছর আগে আমি প্রগতি মানে এটা দেখতাম, সিক্সটিজ সিরিজটা দেখতাম, হ্যাঁ, এবার সেটার সাথে এই জর্জ ক্লুনির ভার্সনটা খুব ক্লোজ, দেখতে হুম, ভালো লাগছে। কিন্তু যে মুহূর্তে নোলানেরটা দেখছি, ওটা তো একটা ক্রাইম ড্রামা, এবং ওটা যখন দেখছি আমি যে ওই তখন আমার প্রথম ওই টেস্টটা মানে চেঞ্জ হলো। এবং তারপরে আমি কিছু মাসের স্প্যানের মধ্যে, তখন ওই নাইনটিজে দেখবে একটা ফেজ এসেছিল সুপার হিরো, যেটা পরবর্তীতে আসবে, যেখানে দেখবে প্রচন্ড ডার্ক এবং গ্রিটি সুপার হিরো হতো। হুম, ব্লেড এসছিল, তারপরে তুমি দেখবে আমাদের ওই আরে স্পন, ব্রুসলির যে ছেলে, ডার্ক ক্রো ম্যান, ক্রো ক্রো যেটা ক্রো, করলো, স্পন, ডার্ক ম্যান, হ্যাঁ।
ক্রো দেখেছে, তারপর হেভি সিনেমা। ডার্কম্যান, এক্স্যাক্টলি ডার্কম্যান, ওটাও তো এ করেছিল আমাদের স্যাম রেমি করেছিল না ডার্কম্যানটা? ডার্কম্যান স্যাম রেমি করেছিল, আর ওটা হচ্ছে লিয়াম নিসন ছিল আমাদের টেকেন। লিয়াম নেসন ছিল, এক্স্যাক্টলি। তো ওই যে ফেজটা, ওই ছবিগুলো আমি তখন দেখলাম, মানে তখন আমার হেভি লাগলো, তখন আমি মানে সিরিয়াস সুপার হিরো ভাই একটু গ্রিটি এরকম কিছু হবে ওরকম আর কি ব্যাপারটার মধ্যে। তারপরে ওই সময় আরেকটা সিনেমা দেখেছিলাম, ওটা মানে ডিসিডি একটা ক্যারেক্টারের উপর বেস, যে আমাদের ছিল গো, আরে আরে আমাদের ম্যাট্রিক্সের হিরো, কি নাম, ও আমি কেন, বুঝতে পারি, কনস্ট্যান্টাইন, কনস্ট্যান্টাইন। কনস্ট্যান্টাইন, হ্যাঁ ওইটা তখন দেখেছিলাম, হেভি লেগেছিল। ওই সিনেমাটা আমার অতটা ভালো লাগে না। তো ওই তারপরে সিনেমাটা ওই ডেয়ার টিভিটা দেখেছিলাম, যেটা বেন অ্যাফ্লেক ছিল, ওইটা সেই সময় দেখেছিলাম। আচ্ছা, আমি একটা আনপপুলার ওপিনিয়ন দিচ্ছি, এটার জন্য আমি গালাগালি খাবো। আমার কিন্তু বেন অ্যাফ্লেকের ডেয়ার ডেভিল সিনেমাটা ভালো লাগে। হ্যাঁ আমারও ভালো লাগে। আমি কদিন আগে একটা ভিডিওতে বলছিলাম, এই যে ডেয়ার ডেভিলের নতুন সিরিজটা আছে, ওটা ট্রেলার টিজার রিভিউ করার সময় বলছিলাম, অনেকে দেখি লোকে লিখছে যে তুমি সিরিজটা দেখো সিনেমা থেকে ভালো, হয়তো সিরিজটা না ভালোই, না আমি না না, দেখিনি। ওই সিনেমাটা আমি জানি না, মানে প্রচুর ট্রোল হয় জানো তো ওই সিনেমাটা। কিন্তু কেন, ওটা নিয়ে মানে সিনেমা, ওটাতে একটা দেখবে একটা একটা সিকোয়েন্স ছিল, একটা আন্ডার মানে মেট্রোর মধ্যে একটা ফাইট সিকোয়েন্স ছিল, হেভি ছিল, মানে হুম। সিকোয়েন্সেস গুলো খুব ভালো ছিল। তারপর একটা ওই পুরো জলের মধ্যে একটা ফাইট ছিল, মানে স্প্রিংকলার আর থেকে ওয়াটার এমনি আর মানে ওটার এবার সমস্যাটা হচ্ছে ডেয়ার ডেভিলের যে একটা স্পিন অফ এসেছিল, ঠিক আছে, ইলেকট্রা বলে, যেটা জঘন্যতম সিনেমা, ঠিক আছে, হ্যাঁ কাইন্ড অফ ওটার জন্য হয়তো বিয়ে হয়ে যায়। বাট ডেয়ার ডেভিল কিন্তু অরিজিনাল সিনেমাটা খারাপ না, মানে আমি তো না না ছোটবেলা থেকে খারাপ আমাকে নয়, হেভি আমি লেগেছে। এটাই মানে অবাক হলাম যে লোকে কেন ট্রোল করছে আর কি, মানে কমেন্টে দেখছিলাম। তো যেটা অরিত্র বললো, চাল মানে অরিত্র বললো না, ওই ব্যাটম্যান, মানে ব্যাটম্যান আর রবিন দেখার পরে তারপরে গিয়ে দেখলো ব্যাটম্যান দিয়ে কিন্তু ধাক্কাটা, আমি এই 2-3 দিন আগে ধাক্কাটা খেলাম। আমি জিতু কামালকে অপরাজিতাতে দেখেছিলাম, তারপরে বাবু, তারপরে বাই দ্য বাবু ওয়ে, সোনা। বাবুসোনাতে কিন্তু জিতু কামাল ব্যাটম্যান সেজেছে একটা সিনে। হ্যাঁ, ওটা ব্যাটম্যানও না, ওটা তুমি ব্যাটম্যান রিটার্ন যদি দেখো, ওটাতে মিশেল ফাইফারের ক্যাট ওম্যানের মাস্কটা ঝেপে দিয়েছি। এ কি, একটু তো রিসার্চ কর ভাই, একটু তো রিসার্চ কর। ভগবান। যাই হোক, দেখা যায় জিতু কামাল পরে ব্যাটম্যান হতে পারে কিনা, সেই তো মনে হচ্ছে গেল। যাই হোক, আমরা একটু সেভেন্টিজে আবার ফেরত ফেরত যাই। হ্যাঁ। সেভেন্টিজে যখন প্রথম সুপারম্যান হচ্ছে, যেটা কোথাও গিয়ে একটা সুপার হিরো জনরাটাকে আগেন মানে রিভ্যাম্প হুম। করছে, মানে ব্যাটম্যান তো বিশাল ফ্লপ হয়েছিল বক্স অফিসে। প্রডিউসাররা তখন মানে এখন যেভাবে সুপার হিরো একটা পুরো গ্লোবাল ফেনোমেনা হয়ে গেছে, তখন কিন্তু সেই ব্যাপারটা ছিল না। প্রডিউসার নিশ ছিল। ভয় পেত, এবং লোকে কিন্তু খিল্লিই করতো জনরাটাকে নিয়ে, খুব একটা সিরিয়াসলি নিত না ওই সময়টা, ওই 60-70s-এ। সুপারম্যানের ওই মানে নোশনটাকে চেঞ্জ করছে। সুপারম্যান নিয়ে যদি একটু বলো দেবো যদি। সুপারম্যান সিনেমাটা আসছে 1978-এ, এবং যেটা আমার সব থেকে ভালো লাগে, এবং যেটা জেমস গান এই সিনেমাটাতেও করতে চলেছে, অ্যাটলিস্ট ফ্রিজার লেভেলও তাই মনে হলো। সুপারম্যান, এই যে দেখো, অনেক ক্যারেক্টার এসছে, ব্যাটম্যান থেকে শুরু করে স্পাইডারম্যান, উলভারিন, প্রত্যেকের হিউজ ফ্যান ফলোয়িং। সুপারম্যান কোথাও গিয়ে এই যে আমেরিকানাটা, এই যে একটা আমেরিকার কালেকটিভ একটা আশার আলো, এই জিনিসটা কিন্তু খুব সুন্দর ক্যাপচার করতে পেরেছিল। এবং এইটা করতে পারেনি বলেই কোথাও গিয়ে কিন্তু জ্যাক স্নাইডারের সিনেমাটার ক্রিটিসিজম হয়। ওই আশার ব্যাপারটা ক্যাপচার করতে পারে, যে সুপারম্যান সে হচ্ছে আশার আলো। এবং ওই সিনেমাটা, ওটাও তো কাইন্ড অফ ওই জিসাসের রিটেলিংই ছিল, বাইবেল কাইন্ড অফ গল্পই ছিল। ওটা আমার যে কারণে ভালো লাগে, দ্য মুভি ইজ ভেরি অপটিমিস্টিক। এবং আমরা হয়তো বড় হয়ে গেলে আমরা হয়তো একটু ডার্ক, একটু সাইকোলজিক্যালি কনফ্লিক্টেড হিরো ভালো লাগে। বাট ওই যে সুপারম্যানটার মধ্যে যে সিম্পলিসিটি ছিল না, প্রথম দুটো সুপারম্যান, 3 আর 4 জঘন্য সিনেমা, প্রথম দুটো সুপারম্যানে ওই যে একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা মানে একটা মানুষ পারফেক্ট হলে যেরকম হয়, তার প্রত্যেকটা দিক ভালো। তো কোথাও গিয়ে একটা শিক্ষার বিষয় ছিল। এবং তুমি দেখবে, যেহেতু ওই ক্রিস্টোফার রিভের সুপারম্যান থেকে যেটা আমাদের মুকেশ জেঠু শক্তিমান বানিয়েছিল, ওইখানেও কিন্তু ওই ব্যাপারটা ছিল যে এমন একটা ক্যারেক্টার আমি তৈরি করব যাকে বাচ্চারা লুক আপ টু করবে, যে বাচ্চারা এর থেকে কিছু শিখতে পারবে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, মানে আমি ছোটবেলায় দেখেছিলাম। আমি ওই যেটা বললাম, আমার সুপারম্যান, আমি অবশ্যই বড় হওয়ার পরে আমার ডার্ক নাইট বা এই জাতীয় সিনেমা হয়ে লেগেছে। বাট অরিজিনাল সুপারম্যান ইটস এ গ্রেট, মানে যেভাবে এবং বক্তব্যটা খুব তুমি দেখো সুন্দর ওই করে। সময়টা স্টিভেন স্পিলবার্গের খুব মানে ফ্রিকোয়েন্ট কোলাবোরেটর জর্জ জর্জ জন উইলিয়ামস একটা হুম। মিউজিক দিয়েছিল সুপারম্যানের, এবং যেটা এখানে মানে আইকনিক। ইউজ করছে, আবার জেমস গান ইউজ করছে। তো ওই থিম মিউজিকটার মধ্যে এই যে তুমি যে যে অপটিমিস্টিক মাইন্ডসেটের কথা বলে, ওটা মিউজিকটাও কিন্তু ওইভাবেই আসছে। হুম। এবং সেই সময় অ্যাকচুয়ালি কোথাও গিয়ে না, মানে তুমি দেখবে স্পিলবার্গের ছবির মধ্যে, আমি জন উইলিয়ামসের কোলাবোরেশনের কথা বললাম, স্পিলবার্গও কিন্তু কোনো ছবি বানাচ্ছে, এন্ডিংটা কিন্তু ডার্ক করছে না। মানে তুমি দেখবে জজ, কিন্তু একটা খুব মানে খুব একটা ডার্ক এন্ডিং এর দিকেও যেতে পারতো, বা ইটি যখন যাচ্ছে না। হচ্ছে, মানে এগুলো কিন্তু সবই অপটিমিস্টিক একটা মাইন্ডসেট নিয়ে তৈরি করা, এবং সেই অনুযায়ী মিউজিক, সেই অনুযায়ী আর কি তো কোথাও গিয়ে নিউ ওয়েভ হলিউডে আর কি, মানে ওই একটা ভাইব ছিল, যেটা আমার মনে হয় সুপারম্যানের মধ্যেও এসছে আর কি। এরপরে আমরা আরেকটা সুপারম্যানের কথা বলবো, যেটা গ্রেটেস্ট সুপারম্যান, সেটা হচ্ছে এনটিআর সিনিয়রের সুপারম্যান,
যেটা যেটা নিয়ে না কথা বললে মানে কোনো সুপারহিরো। তুমি এই সিনেমাটা দেখে তোকে আমি অনেকদিন আগে রেকমেন্ড করেছিলাম। তুমি আমাকে বলেছিলাম, তারপরে দেখছিলাম ইউটিউবে দেখছিলাম। অ্যাকচুয়ালি সুপারম্যান কিন্তু জানো তো এখানে বহুবার হয়েছে, মানে মানে এখানেও আনঅফিসিয়াল রিমেক টিমেক হয়েছে জানো তো সুপারম্যান জানি, আমি আপনাদেরকে ইন্ডিয়ান। দুটো বলছি, দুটো মাস্টারপিস সিনেমা। একটা হচ্ছে এনটিআর সিনিয়রের সুপারম্যান, আর একটা হচ্ছে জ্যাকি শ্রফের শিবা কা ইনসাফ। দুটো দুটোই সুপারম্যান থেকে পুরো চাপা। এই দুটো সিনেমা আপনারা যে কি ডার্ক নাইট দেখছেন, এগুলো দেখুন, মাস্টারপিস সিনেমা। শিবা কা ইনসাফ আমি ছোটবেলায় আমি জ্যাকি শ্রফের দুটো সিনেমা প্রচুর টিভিতে দিত, ঠিক আছে? একটা খুব ভালো সিনেমা, এটা তুমিও এসে দেখেছো, তেরি মেহেরবানি, আর কুকুরকে নিয়ে সিনেমা। তেরি আর মেহরবানি হিরো ছবিটাও দিত বারবার, হিরো ছবিটাও দিত। হ্যাঁ, হিরো হিরো দিত, হ্যাঁ হিরো দিত। আর এই শিবা কা ইনসাফ। আর আপনারা ভাই এনটিআর সিনিয়র সিনেমাটা সব থেকে বড় সুপার পাওয়ার হচ্ছে হিরো আর হিরোইনের এজ গ্যাপ। শ্রীদেবীর বয়স 18, এনটিআর সিনিয়রের বয়স 62, ঠিক আছে? 44 বছরের এজ গ্যাপ হচ্ছে সব থেকে বড় সুপার পাওয়ার। আচ্ছা এবং আমি তোমাকে বলতে চাই, দেবো যদি একটা ছোট ট্রিভিয়া, সেটা হচ্ছে যে এই শিবা কা ইনসাফ বলে যে ছবিটা, এই ছবিটা হ্যাঁ, কিন্তু যেন ডিডিতে রিলিজ করেছিল সেই সময়। এবং আমি আমার বাবার কাছে সিরিয়াসলি গল্প শুনেছিলাম, সব দেখতে গেছিল হলে, এবং এই ছবিটা কিন্তু সুপারহিট ছবি, মানে বক্স অফিসে সুপারহিট। তো বক্স অফিসে হিট হতে পারে সেই সময়, জ্যাকি সবের ধরো পরপর হিট দিচ্ছে। 3D মানে হ্যাঁ, কি করে, টেকনোলজি এলো কোথেকে? না ওই সময়টা আর কি ওই 3Dর একটা চল উঠেছিল 80s এ। মানে এটা শুরু করেছিল ছোটা চেতন বলে একটা মালায়ালাম ছবি এসেছিল, ওরা শুরু করেছিল। তারপরে একটা কিছু স্ট্রিক্স অফ 3D ফিল্ম আসার একটা ব্যাপার কিন্তু মানে হিন্দি সিনেমা বা আচ্ছা, ছোটা চেতন কি ওই সিনেমাটা মাই ডিয়ার কুট্টি ছাতান ওইটা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটা হিন্দির নামটা হচ্ছে ছোটা চেতন বলে, ওই মাই ডিয়ার কুটি আচ্ছা, চেতন। ওই ছবিটা প্রথম 3D আনছে, এবং ওটাকে কোথাও গিয়ে ফলো আপ করছে এই শিবা কা ইনসাফ, আরো কয়েকটা ওই সময় ছবি আসছে যেগুলো 3D তে আর কি হচ্ছে। তারপরে ওটা আচ্ছা, ফিজেবল হচ্ছে না, তারপরে আলটিমেটলি মানে মানে ছোটা চেতন যেন পুরো মানে ইন্ডিয়াতে একটা ফেনোমেনা, মানে তখনকার দিনে প্যান ইন্ডিয়া সাকসেস আর কি। হুম এবং হুম হুম হুম। এটা কোথাও গিয়ে মানে কন্টিনিউ হতে পারছে না বলে ধীরে ধীরে আর কি মানে ব্যাপারটা ফেজ আউট করে যাচ্ছে খুব শীঘ্রই। কিন্তু মানে ওই সময় একটা 3D ফেজ উঠেছিল, তো শিবা কা ইনসাফ ছবিটা মানে 3D তে এসেছিল। আচ্ছা, এই এই হলিউডের সাকসেসের পরে আমরা কিন্তু একটা বলিউডে, কারণ বলিউড তো চেপে চেপে সিনেমা বানায়, আমরা কিন্তু বলিউডে একটা মানে সুপার হিরোর কাইন্ড অফ একটা রান দেখতে পাচ্ছি। সেই সময় আজুবা টাজুবা বানাচ্ছে, আমাদের জ্যাকি সব বানাচ্ছে হচ্ছে কি বলে শিবা কাইন সব বানাচ্ছে। তো ওই সিনেমাগুলো মানে আমাদের একটা প্রপার, আমি যদি মিস্টার ইন্ডিয়াকে বাদ দিই, কারণ মিস্টার ইন্ডিয়া আমি বলবো না সুপার হিরো, ইটস মোর অফ আ সায়েন্স ফিকশন ফিল্ম না সুপার হিরো ফিল্ম। তুমি হুম। মিস্টার ইন্ডিয়াকে কিভাবে বেশি দেখো, সায়েন্স সাইফাই না সুপার হিরো? আমার মনে হয় মানে ওই সায়েন্স ফিকশন সুপার হিরো, মানে সুপার হিরোর মধ্যে তো একটা ব্যাপার তো ছিলই আর কি ওটার মধ্যে। তো হ্যাঁ মানে ওটারই কম্বিনেশন ওটা। মানে এটা করতে পেরেছে খুব ভালো, মানে মিস্টার ইন্ডিয়া আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের ছবি। খুবই ভালো সিনেমা, খুবই পছন্দের ছবি। ওটারও তো একটা সিকুয়াল বহু বছর ধরে আসার কথা ছিল, সেটা তো এলো হ্যাঁ না। হ্যাঁ। তো তো আজুবা দেখেছো? সেই সময় কিন্তু মানে অমিতাভ বচ্চনও করেছিলেন আজুবা। আজুবা ছবিটা কিন্তু মানে অ্যাকচুয়ালি অমিতাভ বচ্চন দুটো ছবি করেছিল এই সুপার হিরো জনরার মধ্যে, মানে শাহেনশাহ তুমি যদি দেখো কাইন্ড অফ ভিজিল্যান্টের সুপার হুম হিরো। হুম মানে ওটাকে সুপার হিরো ফিল্ম হিসেবে মার্কেট করা হয়নি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি সুপার হিরো ফিল্ম। মানে ওই যে পুরো হুম। ডুয়াল আইডেন্টিটি, ব্রুস ওয়েনের মতো ব্যাপারটা ওই সবই ছিল ওটার মধ্যে। এবং এখন দেখবে রিসেন্টলি বাগিরা বলে একটা ছবি এলো, যে ছবিটা ভালো হয়নি। সেই ছবিটা কোথাও গিয়ে ওই শাহেনশাহ থেকেই হ্যাঁ, কাইন্ড অফ ইন্সপিরেশন নিয়ে করেছে আর কি। যাই আচ্ছা, হোক, ওটা আমি তোমার আজুবা, রিভিউটা দেখে আর দেখিনি, হ্যাঁ দেখলাম ভালো আজুবা করছে না। ছবিটা, আজুবা ছবিটা বেসিক্যালি কি বলতো, ইন্ডিয়া আর রাশিয়ার মনে হয় কো প্রোডাকশন ছিল, ওই ছবিটা শশী হুম। কাপুর ডিরেক্ট করেছে। শশী কাপুর ডিরেক্টর ছিলাম, এবং অ্যারাবিয়ান নাইটস এর কাইন্ড অফ রিটেলিং ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছুটা। এবং তো ছোটবেলায় আমার ভালোই লেগেছিল। না, এবং ওই ছবিটা, আমি ওই জন্য ওই ছবিটা কিন্তু ইন্ডিয়াতে ফ্লপ, ওখানে কিন্তু হিট জানো তো। হুম, মেরা নাম জোকারের মতো, হ্যাঁ। তো মেরা নাম জোকার যেরকম। এবং ছোটবেলায় তো আমার ভালোই লেগেছিল ওই ছবিটা। ওই ছবিটা মানে সুপার হিরো ফিল্মের সবকটা ট্রোপকেই ব্যবহার ট্যাবহার করে করেছে, মানে আমার হুম ভালোই হুম লেগেছিল হুম। ছোটবেলায়। তো তারপরে যেটা আসছে সেটা হচ্ছে এইটিজে ইন্ডিয়াতে মাস্টারপিস সিনেমা হয়েছিল। মিস্টার ইন্ডিয়া আছে, খুবই ভালো সিনেমা। তা বাদ দিয়ে নাইনটিজে আমরা যদি দেখি, সেটা হচ্ছে ওয়াইল্ডেস্ট ফেজ অফ সুপার হিরো ফিল্ম হলিউডে। যা পাচ্ছে বানাচ্ছে, সেটা শুরু হচ্ছে যে না সিনেমাটা দিয়ে, ওই যেটা সময় আমার কিন্তু দুটো পেজ আছে, মানে ওই সময় কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি দেখো, ওই যে আমরা একটু আগে কথা বলছিলাম ক্রো ছবিটার, বা আমাদের ব্লেড ছবিটার, বা আমাদের ছবিটার আমাদের কি বলে ডার্ক ম্যান, ওইখানে ডার্কম্যান। কিন্তু একটা মানে মানে যে একটা ম্যাচিওর্ড একটা মানে অ্যাডাল্ট সুপার হিরো, মানে ওই হুম। ব্যাপারটা কিন্তু একটা মানে গোরি ব্যাপার, সেটাও কিন্তু চলছিল প্যারালালি। আর অন্যদিকে তো ক্রো তো ব্যাটম্যান ব্যাপক তো ফালতু সিনেমা। ছবি হচ্ছিল। হ্যাঁ, না আমি ওই আর রেটেড ফেসটার কথাই বলছি। ডার্কম্যান দেখো, ডার্কম্যান সিনেমাটা গত বছর খবর এসেছিল, গত বছর না তার আগে বছর, ওই জওয়ানের ওই লুকটার জন্য। হ্যাঁ তো হুম। ডার্কম্যান সিনেমাটা কিন্তু
বেশ ভালো একটা সিনেমা, সিনেমাটা নিয়ে কথা হয় না, জাস্ট বেশ এবং ওই ভালো একটা সিনেমাটা সিনেমা। তুমি দেখবে স্যাম রেমি যেটা করেছিল, মানে স্যাম রেমি তো হররের আর কি খুব স্পেশালিস্ট, হুম 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 একটা হুম। হরর এলিমেন্টও নিয়ে এসছে, তারপর একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল কেও নিয়ে এসছে, যেটা একটা ক্রোয়ের মধ্যে হালকা ছিল না। ডার্ক কমেডিও কিন্তু ছিল, হ্যাঁ, একটা এক্স্যাক্টলি। হালকা ডার্ক কমেডি। আর ক্রো যেটা করেছিল দেখবে একটা গথিক হরর ভাইব এনেছিল, সুপার হিরোর ক্রো মধ্যে একটা আলাদা গথিক হরর লেভেলের ভাইব। সিনেমা, আলাদা লেভেলের সিনেমা। এই ক্রো এর ক্রো যে ক্রো রিমেকটা আমরা রিসেন্টলি, আমি তো মানে একটু দেখিনি দেখে আমি। বন্ধ করে দিলাম, আমি দেখতে পারলাম না, মানে এত আমার ভালো লাগছিল না একদম। না, ক্রো সিনেমাটা যারা দেখেননি অবশ্যই বলবো, ব্র্যান্ডন ছিলেন, ব্র্যান্ডন লি ছিলেন ব্রুসলির ছেলে, এই সিনেমাটা করতে গিয়ে আনফর্চুনেটলি মারা যান। তো ক্রো সিনেমাটা দেখুন, দুর্দান্ত সিনেমা, দুর্দান্ত সিনেমা ক্রো। মানে এত স্টাইলিশ, মানে 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 নাইনটিজে আমরা যেরকম ক্যাম্পি, মানে ভীষণ ম্যাচিওর একটা সিনেমা, তো দারুণ লাগে আমার। আর তারপরে যেটা আসছে সেটা হচ্ছে, যেটা তোমার ভালো লাগে আমার ভালো লাগে না, সেটা হচ্ছে আমাদের সিলভেস্টার স্ট্যালোনের জাজ ড্রেড। সিলভেস্টার স্ট্যালোনের আমি আমি ড্রেডে আসবো, সেটা হচ্ছে কার্ল আরবানের ড্রেড সিনেমাটা, মানে পৃথিবীতে সব থেকে বড় ফ্যান আমি। বাট তোমার আমার সিলভেস্টার স্ট্যালোনের ওই সময় দাঁড়িয়ে পরপর দুটো করছে ইয়ের সাথে, আমাদের কি বলে ডেনিস রডম্যানের সাথে, করছে একটা, একটা হচ্ছে ডেমোলিশন ম্যান, which is a ব্রিলিয়ান্ট ফিল্ম। আর এটা হচ্ছে জাজ ড্রেড আছে একই সময় 93-94-এ, ওই সময় ক্লিফ হ্যাঙ্গারও আসছে। তো ড্রেড সিনেমাটা তুমি বলো তোমার কেমন লেগেছিল অনেস্টলি? না না, অ্যাকচুয়ালি কি বলতো, আমি তোমাকে বলছি, আমার না ছোটবেলাটাতে ওই সময় না, মানে আমার হলিউডের এক্সপোজার প্রথম প্রথম হয়েছে এই সিলভেস্টার স্ট্যালোন, আর্নল্ড শোয়ার্জনেগার আর জ্যাকি চ্যান। ঠিক আছে, এবার আচ্ছা। এদের থ্রু দিয়ে হয়েছে তো, এবার ওই সময়টা ওদের যা যা সিনেমাই দেখেছি, ওগুলো না আমি মানে এখনো যখন দেখি আমার ইকুয়ালি ভালো লাগে, এবং আমি না ওগুলোকে আর মানে ওরকম ভাবে বিচার করতে পারি না। মানে এই যে ধরো ডেমোলিশন ম্যান, আমি এতবার দেখেছি ছবিটা, ঠিক আছে, আমার মানে ডেমোলিশন ম্যান হেভি লাগে, ঠিক আছে। হেভি, বা আমারও ধরো হেভি লাগে, হেভি লাগে। এই যে ক্লিফ হ্যাঙ্গার ছবিটা, এই ক্লিফ হ্যাঙ্গার ছবিটা অ্যাকচুয়ালি ডাই হার্ডের, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হুম, ডাই হুম, হার্ড ইন মানে মাউন্টেন, আর কিচ্ছুই না, হ্যাঁ। ঠিক আছে। হুম, হুম। কিন্তু তখন যখন দেখেছিলাম মজা লেগেছিল, বুঝতে পারলে তো। বা সোয়াজনারের মানে কমান্ডো, এই ধরনের যে ছবিগুলো বা প্রেডিটার, মানে এগুলো এত ছোটবেলাটা জুড়ে রয়েছে না, তো তাই জন্য মানে আমি এগুলোকে আর মানে আলাদা করে যে দেখে বলবো যে খারাপ বা কিছু, ওই অ্যানালিসিসটা আমি আর করতে পারি না, ঠিক আছে। মানে ওগুলো একটা কোথাও নস্টালজিয়া জড়িয়ে আছে, মানে ওগুলো হচ্ছে আমার হ্যাঁ। একদম ইনিশিয়াল হলিউডের আর কি এক্সপোজারের সময়কার ছবি। তো তাই জন্য আমার ড্রেড তো তখন ভালোই লেগেছিল আর কি। এবং ওখানে দেখবে একটা সিলভার স্ট্যালোনকে একটা যে চিৎকার করে না, স্ট্যালোনের একটা দেখবে চিৎকার করার একটা সিগনেচার আছে, ও যে যে আই একটা অ্যাম দ্য ফেসিয়াল ল। একটা প্যারালিসিস আছে। তো ওইখানে হ্যাঁ, যে একটা ডায়লগ দিত, একটা ডায়লগ, ওইটা খুব মানে আমার মনে আছে, আইকনিক এখন। তো আই অ্যাম আমার দ্য ল, ভালোই ওটা তো লেগেছিল। হ্যাঁ জাজ ড্রেডের ওইটা তো ডায়লগ। হ্যাঁ, তো ওটা তারপরে আসছে হচ্ছে আমাদের ওয়েসলি স্নাইপস এর, আসছে হচ্ছে দুটো ব্লেড সিনেমা, যে হ্যাঁ। দুটো, প্রথম দুটো সেকেন্ডটা সিনেমা তো খুবই ভালো। খুবই ভালো, সেকেন্ডটা তো খুবই ভালো, ওটা তো ফার্স্টটা আমার গুয়েলমো ভালো del লেগেছে। তোরো ডাইরেকশন দিয়েছিল, ওটা তো ভালো হ্যাঁ, সিনেমা। ফার্স্টেরটাও তাই। এবং ওটাও তুমি যদি দেখো সেই সময় কিন্তু আর রেটেড অ্যাকশন বেশি চলছে, আর রেটেড সুপার হিরো। তুমি ব্লেডও কিন্তু যথেষ্ট গোট থোর আছে, হ্যাঁ, মানে যথেষ্ট সেক্সুয়াল ইয়ে টিয়ে আছে, যেটা ভ্যাম্পায়ার সিনেমাতে থাকে এমনি। ক্রো তাই, ডার্কম্যানও তাই। দিস আর লাইক আর রেটেড সিনেমা। লোকে অনেক অনেক সময় আমি দেখেছি একটা ন্যারেটিভ চলে যে ডেড পুলের হাত দিয়ে আর রেটেড সুপার হিরো ফিল্ম আসছে। না না, একদমই নয়, 90s এ এসেছে। একদমই নয়। নাইনটিতেই এসে গেছিল। তো তারপরে যেটা আসছে, যেটা আই থিঙ্ক আমারও ছোটবেলায়, আই থিঙ্ক সবারই খুব পছন্দের সিনেমা, আমি যদি 2000s এ ঢুকি, আমার আমার টি শার্টও আছে, পরে বসলে ভালো হতো, সেটা হচ্ছে স্যাম রেইমি স্পাইডারম্যান। স্যাম রেমি স্পাইডারম্যান আর এক্সম্যানের যে সিরিজটা শুরু হচ্ছে হুম। 2000 সাল থেকে, এই দুটো ছবি এক্স কিন্তু মেনের এই যে সিরিজটা আজকে না। এত, হুম। এই আজকে যে এত সুপার হিরো রমরমা হয়েছে, এইগুলোর থেকেই কিন্তু শুরু হয়েছে বেসিক্যালি, হ্যাঁ, এই এক্সম্যানের সিরিজটা আর আমাদের এইদিকে স্পাইডারম্যান। এক্সমেনটা আমি পরে দেখেছিলাম। এক্সমেনটা, আমার স্পাইডারম্যান প্রথম দেখেছিলাম 2002 সালে এসেছিল আমার মনে আছে। না, তুমি বলে ডিভিডি থেকে এনে দেখেছিলাম আমি, ভিসিডি আর চালিয়ে। তোমার স্যাম রাইমি স্পাইডার ম্যান নিয়ে কি স্মৃতি আছে বলো? থার্ডটা নিয়ে আমি বাদ দিচ্ছি, প্রথম দুটো নিয়ে বলো। আমার তো মানে ফার্স্ট একটা মানে এপিক, মানে আমি নেটফ্লিক্সে কিছুদিন আগেও মানে ছিল মনে হয়, এখন মনে হয় বেরিয়ে গেছে কিনা আমার ঠিক হুম মনে নেই। হুম হুম। মানে কি নেটফ্লিক্সেও আমি দেখছিলাম কিছুদিন আগে, মানে কিছু কিছু সিন এখনো অব্দি মানে স্টিল ভেরি ফ্রেশ। এবং স্যাম রেমি মানে ছবিটার মধ্যে তুমি দেখবে, মানে এই যে পিটার পার্কার স্পাইডারম্যান হচ্ছে, এটা কিন্তু প্রচন্ড ফাস্ট হয়েছে, মানে এটাকে কিন্তু যে প্রচুর সময় দিয়েছে তা কিন্তু নয়, মানে ও খুব তাড়াতাড়ি কিন্তু স্পাইডারম্যানে কনভার্ট হয়ে হুম। যাচ্ছে, এই সুপার পাওয়ার পেলো, এই জাল মারা শিখে যাচ্ছে, কিন্তু সিন গুলো ইটসেলফ এত মানে মানে কি বলবো, এত কনভিকশনের সাথে করা, এবং এমন একটা ফিল আছে ওটার মধ্যে, দেখবে ওটার মধ্যে একটা কাইন্ড অফ মানে কি বলবো, একটা কমিক বুকিক ব্যাপারও আছে, প্লাস স্যাম রেমির যে নিজস্ব স্টাইল ওটাও আছে, হুম। আবার কিছু বক্তব্য রয়েছে, ঠিক আছে, মানে এক একটা ডায়লগ, উইথ গ্রেট পাওয়ার্স কামস গ্রেট রেসপন্সিবিলিটি, মানে সবকিছু মিলিয়ে লাস্টে মানে লাস্টে
লাস্টে গ্রিন গবলিনের ডাইরেক্টর হ্যাঁ ডায়লগটা যেটা ছিল যে দিস সিটি ওয়ান্টস আ হিরো টু ফেল, দারুণ হ্যাঁ মানে দারুণ সিনেমা। মানে হেভি মানে স্পাইডারম্যান 1 আর 2 মানে দুর্দান্ত দুর্দান্ত সিনেমা। না আমি মানে এনি টাইম মানে রিওয়াজ ভ্যালু মারাত্মক মারাত্মক। আর তুমি দেখবে মারাত্মক। একটা সিন আছে ওটা মানে আইকনিক সিন আমার মনে হয়, এত সুন্দর করে সাসপেন্সটাকে ট্রিট করেছে। ওই পিটার পার্কার আর কি ওই উপরে ঝুলে যায় আর হাত থেকে একটা হুম ড্রপ অফ ব্লাড পড়ে, আর গ্রিন গবলিন ঘুরে মানে দেখে আর দেখে যে হুম হুম। ওই বুঝতে পারছো তো কোনটা বলছি? তারপরে লাস্টে দেখবে যে লাস্টে হ্যাঁ। পাল্টায় গেছে। আর ওই ইভেন সিনটাতে মানে যা ইভেন তুমি যদি দেখো, তুমি বলে না তোমায় বলছি লাস্টে, হ্যাঁ না না বলো বলো। তুমি তুমি যদি দেখো মানে এটা কিন্তু পিটার পার্কারের ক্যারেক্টারটাতেও সে করছে। লাস্টে কিন্তু পিটার পার্কার গ্রিন গবলিনকে মেরে দিচ্ছে না, তার ওই হুম যে সে যে ওই যে সসার একটা ফ্লাই করতো, ওটাই হুম রিকোশেট হয়ে গ্রিন গবলিনকে কিন্তু মানে ইম্পেল করে দিচ্ছে। তো ওই জিনিসগুলো, এই ছোট ছোট মোমেন্ট গুলো কিন্তু খুব সুন্দর। পিটার পার্কার কিন্তু কাউকে মারছে না, মানে এই জিনিসগুলো যেটা কোথাও গিয়ে আমরা জ্যাক স্নাইডারে দেখি যে ব্যাটম্যান এন্টার মেরে যাচ্ছে সবাইকে, তো কোথাও গিয়ে হুম। মানে এই ক্যারেক্টারের প্রতি লয়ালটিটা খুব সুন্দর। আর মানে দারুণ সিনেমা, মানে ছোটবেলায় আমার বয়সী যারা, আমার অরিত্রর বয়সী, মানে কি বলবো, মানে নস্টালজিয়া আর কি। ইভেন সুপারম্যান টু, সুপারম্যান টু মানে সুপারম্যানের থেকেও, তুমি এই সুপারম্যান বলছি, সরি স্পাইডারম্যান 2 এর কথা বলছো তুমি? স্পাইডারম্যান টু, হ্যাঁ স্পাইডারম্যান টু, যেটা ডক্টর অক্টোপাস, ওই সিনেমাটা অসম্ভব ভালো। ওই সিনেমাটার আমার প্রিয় সিন, মানে যে সিনটা মানে আমি যদি, আমি জানি না, আমি বোধহয় ওই সিনটা সব থেকে বেশিবার দেখেছি জীবনে, সেটা হচ্ছে ট্রেন স্টপ করার সিনটা। আর না ইভেন তুমি দেখো ট্রেন স্টপ করার সিনটা তো একটা দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স, দারুণ ভাবে এক্সিকিউট করা। তারপরের সিনটা তুমি ভাবো তো, যে পুরো সিটির যে ওই যে মানে একটা সুপার হিরো ফিল্মের যে এসেন্সটা হয় না, যে পুরো শহরটা বলছে যে না আমরা আইডেন্টিটি রিভিল করবো না, যারা যারা ওকে দেখে ফেলেছে, ওই যে ব্যাপারটা, ওই যে সিকোয়েন্সটা আসছে, কি হার্ট টাচিং মোমেন্টটা, মানে জাস্ট খুব ফলোইং সুন্দর, মোমেন্টটা খুব সুন্দর। আর যখন খুব লাস্টে সুন্দর। ডক্টর ডক্টর অক্টোপাসের যখন রিয়েলাইজেশনটা হচ্ছে, ওর মধ্যে যে ট্রান্সফরমেশনটা আসছে, মানে ওই জায়গাগুলো মানে হেভি ভাবে করেছিল, মানে এক্সট্রাঅর্ডিনারি ডিরেকশন। অসম্ভব ভালো সিনেমা। আমি তো জানি না তোমার তোমার ফলে হয়েছিল কিনা, স্পাইডারম্যান নো ওয়ে হোম যখন এসেছিল, সব হ্যাঁ থেকে বেশি দর্শক চিৎকার করেছে যখন ডক্টর অক্টোপাস এসছে। আমাদের হলে তাই হয়েছিল। আর লোকের কি আনন্দ, টবি ম্যাগুয়ার আর অ্যান্ড্রু গারফিল্ডের থেকে বেশি, ইয়ার কি মারছি না, সব থেকে বেশি চিৎকার হয়েছে যখন ডক্টর অক্টোপাস এসছে স্ক্রিনে। তো ওটা না মানে, ইভেন এর ক্ষেত্রেও খুব চিৎকার হয়েছিল, আমাদের টবি ম্যাগুয়ার যখন এন্ট্রি করলো ওখানেও মারাত্মক হ্যাঁ চিৎকার ওটাতে হয়েছিল। তো হয়েছে, ওটা তো এক্সপেক্টেড, বা তুমি একটা ভিলেনের ক্যারেক্টার, বিশাল চিৎকার হয়েছিল যখন এসেছিল। আর আর আমি তো তুমি দেখবে ইয়েতে দেখতে গেছি। স্যাম রেমি দেখবে এই মানে এসেন্সটাকে তো মেনটেন করতো, কিন্তু মাঝে মাঝে না নিজের হরর স্টাইলটাকে নিয়ে আসতো। তুমি দেখবে ওই স্পাইডারম্যান 2 এর কথা হচ্ছে, তখন ওই ডক্টর অক্টোপাসের একটা অপারেশন করতে ওকে ওটিতে নিয়ে যায় না, আর ও দেখবে ওই ওই রিমুভ সবাইকে করার মেরে জন্য, দেয়, হ্যাঁ। ওই হুম হুম। সিকোয়েন্সটা তুমি দেখবে পুরো একটা হরর ফিল্মের মতো করে ট্রিট করা যায়। এক্স্যাক্টলি। তো অসম্ভব, মানে প্রথম দুটো সিনেমা মানে অসম্ভব প্রিয়। ইভেন থার্ড ফিল্মটাও বলবো, থার্ড ফিল্মটা তো ওই একটা ওই নাচের সিনটা নিয়ে স্পাইডারম্যান পিটার পার্কার ওটা নিয়ে ট্রোল হয়। ওই সিনেমাটাও কিন্তু মানে ওটার মধ্যে তুমি দেখতে পাবে, ওটার মধ্যে একটা ভালো সিনেমা লুকিয়ে আছে, জাস্ট বেরিয়ে আসছে না। তুমি স্যান্ডম্যানের সাথে দেখো, স্যান্ডম্যানের সাথে স্যান্ডম্যানের মেয়ের যে সম্পর্কটা, ওগুলো কিন্তু ভালো দেখা না, জাস্ট বেরিয়ে আসছে না। আর কাইন্ড অফ আনফর্চুনেট, লোকে ওই একটা সিনের জন্য মনে রেখেছে। না না কিন্তু তুমি দেখবে ওই ছবিটার মধ্যেও এই যে যখন মানে ওই মানে স্পাইডারম্যান আর কি ওই ভেনামের এটা আর কি ওর মধ্যে চলে আসে যখন, মানে ওই সিম্বায়োটটা আর কি, যেটা ব্ল্যাক স্পাইডারম্যান না হ্যাঁ কি বলে, তো তখন দেখবে ওর যে একটা ছিল যে ও যখন ভালো মানুষ ছিল ওকে কেউ পাত্তা দিত না, ঠিক হুম আছে, এবং তারপরে এরকম যখনই হচ্ছে তখনই আর কি সমাজ ওকে পাত্তা দিচ্ছে, ওই ব্যাপারটাও কিন্তু ভালোই দেখিয়েছিল। দেখবে হুম ওই হুম। ছবিটার মধ্যে একটা ক্যারেক্টার আছে, ওটা স্পাইডারম্যান 2 তেও ছিল, একটা মেয়ে থাকে ওর পাশে, ওই ভাড়া থাকে, যে মেয়েটা ওকে হ্যাঁ হ্যাঁ সবসময় পছন্দ করে, ও যাই করুক হ্যাঁ। যেরকমই থাকুক ওই মেয়েটা সবসময় পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, জীবনে যদি কোনো এরকম মেয়ে পান, তো কি ফার, ঠিক আছে। এটা এটা লাইফ লেসেন, এটা আমাদের সুপার হিরো স্ল্যাশ ইয়ে কি ফার। আই অলওয়েজ ফাউন্ড দ্যাট দ্যাট অ্যাক্ট্রেস ভেরি কিউট। আর ইয়ে মেরি জেন তো ছিল আমাদের। তো হ্যাঁ, ইভেন সুপারম্যান থ্রি, স্পাইডারম্যান থ্রিও, বারবার করে সুপারম্যান কেন বলতে চাই না, স্পাইডারম্যান থ্রি মানে একটা ডিসেন্ট মুভি, মানে জিনিসটাকে নিয়ে যতটা ট্রোল হয় অতটা খারাপ সিনেমা কিন্তু নয়। না ওই আমি এক জানি না মানে নাচন, মানে অনেক কিছু তুমি দেখবে এখন তো মার্বেল যে ছবিগুলো আনে তার থেকে তো অনেক বেটার ছবি, অনেক বেটার মানে ছিল, এনিটে বেটার, এক্স্যাক্টলি। এনিটে বেটার ছবি। লোকে ওই একটা নাচের সিন নিয়ে পড়ে থাকে, যাই আমি বাদ দিচ্ছি। এবার আমরা আসবো হচ্ছে এক্সমেন। এক্সমেনের প্রথম যে
লাস্ট স্ট্যান্ড আমি বলবো না অতটা ভালো, প্রথম দুটো সিনেমা তো দুর্দান্ত। মানে আমার মনে আছে আমি যখন এক্সম্যান দেখছি, ছোটবেলাতেই দেখেছিলাম স্পাইডারম্যানের পর পর, যখন আমি দেখছি যে কনসেন্ট্রেশন ক্যাম্প, আমার কোনো আইডিয়াই ছিল না যে ম্যাগনেটোকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এটা কি সিনেমা, মানে কোথাও গিয়ে মানে ম্যাচিওর হচ্ছে ইন টার্মস অফ স্টোরি টেলিং কিন্তু এক্সম্যান দিয়ে। এই যে ম্যাগনেটোকে, এই যে একজন জার্মান ধরো একজন জেনোসাইড সার্ভাইভার, একজন হলোকাস্ট সার্ভাইভার, মানে দুর্দান্ত। মানে এত ম্যাচিওর্ড গল্প, আমি ছোটবেলায় দেখছি মানে কি হচ্ছে এটা। তারপরে মানে আমি তখন মানে হলোকাস্ট সম্পর্কে আইডিয়া ছিল না, তারপরে আর কি লাইফ ইজ বিউটিফুল এন্ড অল দ্যাট দেখেছি। তার মানে আই গট আ নিউ পার্সপেক্টিভ। বাট হ্যাঁ মানে তোমার এক্সম্যান নিয়ে কি স্মৃতি আছে বল? এক্সম্যান, দেখো এক্সম্যান বলতে আমার সিনোনিমাস বুঝিয়েছে হিউগ জ্যাকম্যান প্রথম ছোটবেলায় আর কি। এবং এটা আমারও পরবর্তীকালে তো তাই। লোগানও আমার হেভি লেগেছিল, যেটা কাইন্ড অফ একটা ওয়েস্টার্ন লোগান, ফিল্ম। লোগান তো হেভি সিনেমা। তো আমরা তখন আর কি এক্সম্যান বলতে ওই মানে হিউগ জ্যাকম্যানই, মানে ছোটবেলার স্মৃতিটা বলছি আর কি, যে ভাই ছোটবেলায় কাঁটা ও- কাঁটা চামচ হাতে নিয়ে হচ্ছে উলভারিন। তো আমি তো করতাম ওই কাঁটা চামচ হাতে নিয়ে। আমি তো পেন পেন নিয়ে করতাম, তিনটে পেন এখানে, পেন তিনটে নিয়েও পেন করেছি, এখানে। কাঁটা চামচ নিয়েও করেছি, হ্যাঁ। ঠিক তো আছে। তো আমাদের কাছে ওটাই সিনোনিমাস ছিল তখন, ছোটবেলার স্মৃতিটা বলছি আর কি, যে ভাই হিউগ জ্যাকম্যান উলভারিন এই ক্যারেক্টারটা হেভি। এবং তুমি দেখবে গল্পটা শুরুও হয় ওইখান থেকেই শুরু হয়, মানে ওর চোখ দিয়েই দেখানো শুরু করে এক্সম্যান ফার্স্ট পার্ট যেটা। তো হুম মানে ওকে তো চিরকালই আইকনিক হিসেবেই ট্রিট করেছে ক্যারেক্টারটাকে, এবং আমার খুবই ভালো লেগেছিল। মানে ফার্স্ট দুটো পার্ট তো হেভি লেগেছিল। ইভেন থার্ড পার্টেরও যে এন্ডিংটা, লাস্ট এন্ডে যখন ও নিজেই মেরে দেয়, ওই না, জায়গাটা। থার্ড থার্ড পার্টের যেটা সমস্যা ছিল মানে ওইটা ওই বিটস এন্ড পিসেস সিনেমাটা কিন্তু ভালো হতো, এখনকার অনেক সুপার হিরো সিনেমার থেকেই বেটার। এবার তখন হ্যাঁ, আমরা এমন একটা স্ট্যান্ডার্ডের সিনেমা দেখছি, সেই সময় হ্যাঁ, ধরো তারপর পরে ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট আসছে, হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা এতটা হাই, সেই সময়কার সিনেমাগুলো একটা লাস্ট স্ট্যান্ড, সেই সময় কিন্তু নেগেটিভ রিভিউ পাচ্ছে। এখন হুম, এখন যদি লাস্ট স্ট্যান্ড বেরোয় স্পাইডারম্যান রিভিউ লোকে নাচবে। হ্যাঁ, হ্যাঁ, তো 100%। মানে দ্য স্ট্যান্ডার্ড ওয়াজ সো হাই, মানে আমরা ঠিকঠাক সময় জন্মেছিলাম আর তুমি সব হ্যাঁ। লাইক ভালো জিনিসগুলো দেখা হয়ে গেছে। আর তো তখন দেখবে না, মানে তারপর এই ছবিগুলো একটা গ্যাপে আসতো, সুপার হিরো ফেটিক ব্যাপারটা ছিল না, মানে যে রোজ হুম একটা করে সুপার হিরো ফিল্ম বেরোচ্ছে, শেয়ার্ড ইউনিভার্স, একটা ছবি দেখতে গেলে 20টা ছবি আগে দেখো, এই লোকে হুম এইটা বলছে, এখানে ইস্টার এগ লুকিয়েছে, ব্যাপারটা এরকম ছিল না। তখন কিন্তু ব্যাপারটা এরকম ছিল না, ওই জন্য না মানে সিনেমা হিসাবে দেখা যেত ব্যাপারটাকে। এখন তো আর সিনেমা হিসাবে দেখা যায় না। এখন তো মানে এখন তো মানে- ওয়েব সিরিজ এই ওই সেই, এই ডিজনি প্লাসের শো, এই এখানে শো, মানে ইম্পসিবল টু ফলো। হ্যাঁ, তো এক্সম্যানের আমি স্পাইডার মানে উলভারিনের স্ট্যান্ড অ্যালোন সিনেমাগুলোতে ঢুকছি না, অনেকটা বড় হয়ে যাবে। আর হ্যাঁ। এবার আমি যেটা ঢুকবো সেটা হচ্ছে অবভিয়াসলি আফগান ওয়ার, আয়রন ম্যান, প্রথম আয়রন ম্যান। না, আয়রন ম্যানের আগে একটু ডার্ক নাইট নিয়ে আমরা একটু কথা বলে নিই, কারণ ওটা পুরোপুরি একটা ক্রাইম ড্রামা ছিল। না, আমি ডার্ক নাইটের লাস্টের জন্য রাখবো, আপনারা ঠিক আছে বলে দাও। না, ওইটা বেসিক্যালি মানে তখন তো যেটা আমি বলছিলাম, যে আমার যখন প্রথম ইন্ট্রোডাকশন ব্যাটম্যান বিগিনস এর, এবং ব্যাটম্যান বিগিনস তখন কিন্তু পোগোতে দিত, বারবার দিত ব্যাটম্যান বিগিনস পোগোতে। এবং মানে হেভি লেগেছিল আমার সেই সময় দেখে। আর মানে ওই জোকারের ক্যারেক্টারটা, যেটা এখন এই যে আমরা ডার্ক সুপার হিরো এই যে ব্যাপারগুলো বলি, বা রিয়েলিস্টিক একটা টেক, সেগুলো কিন্তু ওখান থেকেই আসছে আর কি। এবং হুম ওটার পিছনে আপনাদের যারা জানেন না তাদেরকে বলে রাখি যে মানে মাইকেল ম্যান বলে একজন ডিরেক্টর আছেন, যিনি খুব ভালো পরিচালক, তার ছবি আমি দেখতে বলবো আপনাদেরকে। তো মাইকেল ম্যানের একটা ছবি ছিল হিট বলে। তো সেই হিট কিন্তু প্রচন্ড বেশিভাবে নোলানকে ইন্সপায়ার করছে এই ছবিটা বানাতে। এবং ডার্ক নাইটে ওই জন্য তুমি একটা পুরো নোয়ারিশ ব্যাপার, একটা পুরো ক্রাইম হুম ড্রামার মতো করে ট্রিটমেন্ট করা, ওইভাবেই গথমটাকে ট্রিট করা। তো সেগুলো আর কি খুব মানে, মানে এখন আমরা যে মানে ল্যান্ডস্কেপে দাঁড়িয়ে এই যে বয়েজ টয়েস দেখছি, সেগুলো কিন্তু মানে এই যে একটা পুরো সোসাইটি অ্যাজ আ হোল রট করে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ওখান থেকেই শুরু হয়েছে। এবং নোলান তো অ্যাস্থেটিক্স ওয়াইজ মানে দুর্দান্ত ভাবে করছে ব্যাটম্যানকে, এবং ক্রিশ্চিয়ান বেন প্লেও করছে অসাধারণ ভাবে, নিজেকে ট্রান্সফর্ম করছে। আর হিথ লেজারের কথা আর কি বলবো, আইকনিক হুম ভিলেন। সবকিছু না মিলিয়ে মানে ওই আমার যেটা, খুব একটা। আবার হ্যাঁ, হ্যাঁ বলুন। আমি যেটা তোমাকে ছোট্ট করে ইন্টারাপ্ট করছি, যেটা ক্রিস্টোফার নোলানের কনসেপ্ট ছিল এবং ক্রিস্টোফার নোলান নিজেও এটা বলেছেন, সেটা হচ্ছে সুপার হিরো ফর গ্রোন আপস। যে আমি এক্স্যাক্টলি। এমন একটা সিনেমা, যে এমন একটা সিনেমা বানাবো হুইচ উইল অ্যাপিল টু দ্য গ্রোন আপস, মানে শুধুমাত্র বাচ্চাদের সুপার হিরো হবে না। তো এই যে ম্যাচিওরিটিটা, রিয়েল ওয়ার্ল্ড নিয়ে কথা বলছে, তো ওটা দুর্দান্ত ছিল। সেই সময় ধরো 9/11 এর পর পরে টেরোরিজম নিয়ে কথা বলছে, সেই সময় রাইজ অফ ফ্যাসিজম নিয়ে কথা বলছে, ডার্ক নাইট রাইজেস। মানে এই জিনিসগুলো মানে ইট ফেল্ট সো রিয়েল ওয়ার্ল্ড। মানে সিনেমার ভিজুয়াল এস্থেটিক্স, অ্যাকশন সিন, হিথ লেজারের পারফরমেন্স, সেগুলো বাদ দিয়ে দ্য মুভি ফেল্ট রিয়েল ওয়ার্ল্ড। এবং এই কারণেই কিন্তু মানে আর 5টা সুপার হিরো ফিল্মের থেকে ডার্ক নাইট সবসময় আলাদা থাকবে। হুম। আর আরো একটা ব্যাপার হচ্ছে, আমি যেটা এক সেকেন্ড বলছিলাম, যে বড় ডিরেক্টররা দেখবেন
ক্যারেক্টারটার যে বেসিক যে জিনিসগুলো সেগুলোকে এসেন্স গুলোকে কিন্তু মেনটেন করেছে। মানে ব্যাটম্যানকে গ্রোন আপদের জন্য বানাচ্ছে, মানে যে প্রচন্ড গোর দেখিয়ে দেবো, ব্যাটম্যান সবাইকে হুম মেরে ফেলছে নিজের হাতে করে, ওরকম কিন্তু করছে না। ঠিক আছে, মানে ও কিন্তু মানে মানে পুলিশ মানে ল অ্যান্ড অর্ডারকে একটা প্রায়োরিটি দেয় চিরকাল। তো সেইটা হুম তারপরে, এবং ক্যারেক্টারটার মধ্যে যেভাবে ট্রমাটা দেখা যায়, যে স্যাম রেমির কথা আমরা বলছিলাম, স্যাম রেমি নিজের স্টাইলটা আনছে, হরর স্টাইলটা আনছে, কিন্তু হুম। স্পাইডারম্যানের মূল এসেন্সটাকে মেনটেন করে। সেটাই আর কি, মানে বড় ডিরেক্টরদের এটাই ছাপ। তো এবার স্পাইডারম্যান ডার্ক নাইটের 3টে সিনেমা তো আশা করছি সবাই দেখেছেন, মানে এই বিষয়ে কোনো কথাই নেই। ডার্ক নাইট রাইজেস, ডার্ক নাইট আর ব্যাটম্যান বিগিনস। তবে যেটা কোথাও গিয়ে হচ্ছে তারপরে সেটা হচ্ছে মার্ভেল চলে আসছে। 2008-এ ডার্ক নাইট আসছে, 2008-এ আসছে হচ্ছে আয়রন ম্যান। তুমি যদি অরিজিনাল আয়রন ম্যান সিনেমাটা দেখো অরিত্র, এটা কিন্তু অরিজিনাল আয়রন ম্যানটা ইট ইজ ভেরি ক্লোজ টু দ্য ডার্ক নাইট। ওটা ওই রিয়েল ওয়ার্ল্ড। এক্স্যাক্টলি, এবং তুমি যদি দেখো ফার্স্ট দুটো পার্ট কিন্তু হেভি সিনেমা, যে দুটো জন ফেভারিউ ডিরেক্ট করেছে, ফার্স্ট দুটো সিনেমা হেভি। ভালো সিনেমা, প্রথম সিনেমাটা তো দুর্দান্ত। এবং ওটাও কিন্তু মানে আমরা এখন মার্ভেল দেখছি গল্পের গরু গাছে উঠিয়ে দিচ্ছে, কসমিক এই ওই সেই ওয়ার্ল্ড ইউনিভার্স মাল্টিভার্স। দ্য ফার্স্ট আয়রন ম্যান ওয়াজ আ ভেরি গ্রাউন্ডেড ফিল্ম। আফগান ওয়ার নিয়ে কথা বলছে, একটা ফ্লড ক্যারেক্টার দেখাচ্ছে যার ট্রান্সফরমেশন, মানে এটা মানে লোকে বুঝতে পারে না। মানে পরবর্তীকালে কাইন্ড অফ আয়রন ম্যান ক্যারেক্টারটা নিজেই কাইন্ড অফ নিজের ক্যারিকেচারিস্ট হয়ে যাচ্ছে ওইখানে। কিন্তু ওটাও কিন্তু ওই যে রিয়েল ওয়ার্ল্ড যে সুপার হিরো ওই জিনিসটা কিন্তু এনেছিল। এবং তুমি যদি দেখো আয়রন ম্যান কিন্তু ফান্ডামেন্টালি সুপার হিরো স্টোরি না, ইটস আ স্টোরি অ্যাবাউট একটা মানুষের ট্রান্সফরমেশন। তো ওই জিনিসটা কিন্তু খুব ভালো ছিল। মানে প্রথম আয়রন ম্যান দুর্দান্ত সিনেমা। না, ইভেন সেকেন্ডটাতেও তুমি দেখবে যখন ও সেই একটা ওর একটা ওর হয়ে যায় না, ওই যেটা প্রথম যে মেটেরিয়ালটা ইউজ করতে বলে মানে ছড়িয়ে হম যাচ্ছিল, ওর হয়ে যাচ্ছিল, মানে মারা যাবে ওরকম একটা ব্যাপার হচ্ছিল। তারপরে তো ওই প্যালেডিয়ামটা মানে আবিষ্কার করে। ঠিক হম আছে, তো ওখানেও তুমি দেখবে যে একটা ওই যে মানে ইন্ট্রোস্পেকশন করা, ও যে ধীরে ধীরে মানে ওরকম ওর শরীরটা খারাপ হচ্ছে। ঠিক আছে, এবং ওখানেও দেখবে রাশিয়ার সাথে আমেরিকার যে কোল্ড ওয়ার, ওটার কিন্তু হম হম ব্যাকড্রপ হম একটা চলছে, কিন্তু তুমি দেখবে আয়রন ম্যান 2 তে। পলিটিক্সটা কিন্তু ফিল করা যায়। আর আয়রন এক্স্যাক্টলি। ম্যান 1-এ পলিটিক্সটা তো খুব ডাইরেক্টলি ছিল আফগান ওয়ার নিয়ে। আয়রন ম্যান 2-তেও, আয়রন ম্যান 3 আমি বলবো সিনেমাটা কাইন্ড অফ একটু ছড়ানো সিনেমা। মানে ওটা বেসিক্যালি 80s এর অ্যাকশন কমেডি শেন ব্ল্যাক বানাতে গেছিল। আমার পোষায়নি আয়রন। তোমার আয়রন ম্যান ভালো লাগে? না, আমার আয়রন ম্যান 3 মানে তখন যখন দেখেছিলাম আমার ঠিক লেগেছিল। বেন কিংসলেকে দিয়ে যে কমেডি কমেডি করে ওই টুইস্ট ফুইস্ট গুলো দিয়েছিল, ওগুলো আহ, মজাই লেগেছিল তখন দেখতে। তখনও ওই আগে কি হচ্ছিল বলতো, তখন ওই ফেজ 1-এ যখন ছিল এমসিইউ, তখন অব্দি একটা গ্যাপে ছবিগুলো আসছিল। তো তখন না মানে ইউ গেটিং টাইম টু এনজয়, মানে একটা ছবি দেখলে একটু মাথাটা তোমার মানে ওটা অ্যাবজর্ব হলো, তারপরে ছবিটা দেখছো। এবং এরকম ব্যাপারটা ছিল না, ইয়ে এত মানে একটা সিনেমার আর একটা সিনেমার মাঝে আরো 4টে ওয়েব সিরিজ ড্রপ করে যাচ্ছে, এই করে যাচ্ছে, ওই করে যাচ্ছে। মানে এমন একটা জিনিস হচ্ছে, এখানকার ক্যারেক্টার ওখানে ক্যামিও করছে, ইট ইজ বিকামিং কনফিউজিং এবং ফ্যাটিক, একই জিনিস তো দেখতে পাচ্ছি। তো সেটাই আর কি। ইভেন আমার মানে ক্যাপ্টেন আমেরিকার ফার্স্ট পার্টটা নয়, সেকেন্ড পার্টটা কিন্তু খুব ভালো ছিল, মানে উইন্টার সোলজার যে ছবিটা, ওটা না কিন্তু আমার দুর্দান্ত ক্যাপ্টেন ছিল। আমেরিকা 3টেই খুব ভালো লাগে। মানে যে স্ট্যান্ড অ্যালোন 3টে আছে, সিভিল ওয়ার, উইন্টার সোলজার আর ফার্স্ট অ্যাভেঞ্জার, 3টেই আমার ব্যাপক লাগে। মানে এই ক্যাপ্টেন আমেরিকাই বোধহয় একমাত্র সিনেমা যেটা প্রত্যেকটা পার্ট, মানে আমি পার্সোনালি আমার দিক দিয়ে বলছি, প্রত্যেকটা পার্টই খুব ভালো। ইভেন ফার্স্ট পার্টটাও, থার্ড পার্টটাও তারা মানে সিভিল ওয়ার যেটা সেটা পুরোপুরি অ্যাকশন ফোকাস, ওটা আমি না হয় বাদ দিচ্ছি। আর প্রথম দুটো সিনেমা স্টোরি লেভেলে খুব ভালো। এবং তুমি যদি দেখো প্রথম থেকে যেটা মার্ভেল করতো, সেটা কিন্তু সুপার হিরো সিনেমার পাশাপাশি একটা করে জনরা ফিল্মও আনতো। তুমি দেখো ফার্স্ট থটটা কিন্তু কাইন্ড অফ পিরিয়ড অ্যাকশন একটা সিনেমা। হ্যাঁ, ক্যাপ্টেন আমেরিকা তো ফার্স্ট অ্যাভেঞ্জার, এটা একটা পিরিয়ড ফিল্ম। ক্যাপ্টেন আমেরিকা তো উইন্টার সোলজার একটা পিরিয়ড ওয়ার ফিল্ম, ছবিটা পিরিয়ড প্রথম ওয়ার ফিল্ম, হাফটা তো ওয়ার। পুরো ওয়ার্ল্ড। উইন্টার সোলজার হচ্ছে 70s এর পলিটিক্যাল থ্রিলার, এসপিওনাজ সিনেমা হ্যাঁ, যেগুলো হতো। তো এই হ্যাঁ। জনরা গুলো কিন্তু ইয়ে করতে পারছে। তো সেটা কাইন্ড অফ তারপরে পুরোপুরি ব্যাপারটা হোমোজিনিয়াস হয়ে গেল, সব এক। তো ওই জিনিসটা আর কি ইয়ে হয়ে গেছে। তো তারপরে যেটা আসছে, আমি আর মার্ভেলে বেশি ঢুকবো না, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, এরপরে যেটা মানে আমি পার্সোনালি এই সিনেমাটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ড্রেড। 2012 সালের সিনেমা, কার্ল আরবানের ড্রেড। এই সিনেমাটা মানে যেটা অরিত্র বলছিল ক্লিফ হ্যাঙ্গারের ক্ষেত্রে ডাই হার্ড ইন আ মাউন্টেন, এটা হচ্ছে ডাই হার্ড ইন আ স্কাই স্ক্রেপার। মানে স্কাই স্ক্রেপারের মধ্যে ডাই হার্ড কনসেপ্টটাই করেছিল। ব্রিলিয়ান্ট লিটল ফিল্ম। মানে এই সিনেমাটা ওরা পৃথিবীতে এই কি ক্যাস আর এই ড্রেড, মানে যারা ক্রিয়েটার তারাও এত বড় ফ্যান না যতটা আমি ফ্যান। তোমার ড্রেড কেমন লেগেছিল বলো?
আমি সেকেন্ড রেটটা না, মানে আমি মানে বিটস এন্ড পিসেস এ দেখেছি, বুঝলে তো, আমি পুরো ছবিটা দেখিনি। পুরো সিনেমাটা দেখাবি কেন? এ বাবা। মানে মানে কখনো সুযোগ হয়নি মানে ওইভাবে। কারণ যেহেতু ওই স্যালোনেটটা তখন দেখা ছিল, মানে ইনিশিয়ালি যখন মানে ওটা ডাউনলোড করেছিলাম অনেক বছর আগে, তো তখন আর কি ওই স্যালোনেটটা দেখেছি ছোটবেলায়, তো থাকুক ওটাই, মানে থাকুক মাথার মধ্যে, ওরকম ভেবে আর কি আচ্ছা, তখন দেখা হয়নি। তোমার কি ক্যাশ কেমন লেগেছিল? কিক-অ্যাস তো আমার ভালো লেগেছিল, মানে ইট ওয়াজ মোর অফ আ স্যাটারিক্যাল টেক। হ্যাঁ। আর কি ক্যাশ সিনেমাটাই ভাই মানে ভায়োলেন্সের লেভেল, মানে প্রবলেমেটিক জিনিসপত্র যা দেখিয়েছে কি ক্যাশে, সেরা লেগেছিল আমার। মানে এইরকম আনঅ্যাপোলজেটিক সিনেমা হতে হবে, যেটা প্রথম ডেডপুল ছিল, কি ক্যাশ ছিল আনঅ্যাপোলজেটিক সিনেমা। অ্যানিমেল আমাদের প্রিয় সিনেমা অনেকের। তো তো এই জিনিসটা মানে এই আনঅ্যাপোলজেটিক ব্যাপারটা আমার সেরা লাগে কি ক্যাশের না মধ্যে। রিসেন্টলি, সব থেকে রিসেন্টলি আমি যে সিরিজটার কথা বলবো সেটা হচ্ছে এই বয়েজ বলে সিরিজটাকে নিয়ে। যে বয়েজ বয়েজ যেটা করতে পারছে, যে এই যে সুপার হিরো যে ফ্লিপ সাইডটা কি, হুম। যে খারাপ দিকটা, যে এদেরকে যে মাথায় তোলা হচ্ছে কোথাও গিয়ে, মানে সুপার হিরো মানে সব, এই যে একটা গডলি ট্রিটমেন্ট, সেটা যে কি ফ্লিপ সাইড হতে পারে, এবং সুপার হিরোদেরও যে একটা ইন্ডাস্ট্রি হতে পারে, কমার্শিয়ালাইজেশন হতে পারে, সেখানেও একটা ক্যাপিটালিস্ট মাইন্ডসেট ঢুকতে পারে, সেই সুপার ব্যাপারটাকে হিরো মিলিটারি খুব ভালো কনফ্লিক্ট, করে হ্যাঁ। এক্সপ্লোর করতে। এই জিনিসটা কিন্তু জ্যাক স্নাইডার কাইন্ড অফ করার চেষ্টা করেছিল ম্যান অফ স্টিলে, হয়নি ওটা। যেটা বয়েজে, যেটা তুমি বলছো সুপার হিরোর ফ্লিপ সাইডটা, এবং একটা সুপার হিরো একটা নেগেটিভ ইম্প্যাক্ট অন সোসাইটি, এটা কিন্তু মানে কাইন্ড অফ ম্যান অফ স্টিলও এটাই চেষ্টা করেছিল, বাট যাই হোক সেটা ব্যাটে বলে হচ্ছে না। তো আর কি সিনেমা, মানে ডেডপুল নিয়ে একটু কথা বলা আই গেস উচিত। প্রথম ডেডপুল যখন ছিল, ইট ওয়াজ আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। আমার মনে আছে, ডেডপুল ওয়াজ দ্য ফার্স্ট এ রেটেড ফিল্ম আই ওয়াচ ইন থিয়েটার, অবভিয়াসলি ডাউনলোড করে তো তার আগে প্রচুর দেখেছি। তো 2016-তে আছে, 2016 ভ্যালেন্টাইন্স ডে তে এসেছিল, আই ভেরি শিওর। হ্যাঁ, 9 বছর হয়ে গেল। তোমার প্রথম ডেডপুল কেমন লেগেছিল? থার্ড পার্টটা তো ধরো ভালো নয়, তোমার প্রথম ডেডপুল কেমন আমার লেগেছিল? ফার্স্টটা হেভি লেগেছিল, ওই একটা স্বভূমি আইনক্স আছে না, ওখানে খুব সস্তায় টিকিট হয়, তো তখন তো কলেজে ছিলাম, কিন্তু তখন ওইখানে গিয়ে দেখেছিলাম আর কি। আমি দেখেছিলাম হচ্ছে আরটিতে, যেটাতে আমি যাই, মানে আমার ওই সারা জীবনে ওই জয়া আরটি। তো ইয়েতে ওটা আমার প্রথম এ রেটেড সিনেমা, এবং সেই সময় একটুখানি স্ট্রিক্ট ফ্রিক ছিল আমি, সেই ইয়ে নিয়ে, বা মানে আর কি বলবো আর কি, বার্থ সার্টিফিকেট ফার্টিফিকেট না আমার 18+ হয়েছে, তাতে গেছিলাম। হেভি মজা পেয়েছিলাম আমি ডেডপুল দেখে। হ্যাঁ, ওটা তো মানে তো পুরোপুরি আহ, ওটার প্রিকারসারটা কি গো, মানে ওটা মানে এক্স্যাক্টলি ওটার জনরাটাকে কিভাবে ডিফাইন করবে? মানে ওটা তো কাইন্ড অফ একটা ডেডপুল মানে আমি বলবো মেটা সুপার হিরো। কারণ তুমি যদি দেখো ডেডপুল নিয়ে আমরা যেহেতু রায়ান রেনল্ডসে ঢুকলাম না ওই উলভারিনের ইয়েটাতে, ওটা কি ছিল যে অরিজিনাল যে ডেডপুল, যে ক্যারেক্টারটা কমিক বুকসে ছিল, এবং সিনেমাতে তো মানে ওই এক্সপ্যান্ডেড সিনেমাগুলোতে তো কাইন্ড অফ অ্যাসাসিনেট করে দেওয়া হয়েছিল। ইট ওয়াজ লাইক আ স্যাটায়ার অন দ্য সুপার হিরো ফিল্ম। তুমি যদি দেখো মেটাফরিক্যালি বলছে, একটা কাইন্ড অফ খিল্লি ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা এজ আ সুপার হিরো পাচ্ছে, সুপার হিরো যে ট্রোপ গুলো আছে সেগুলোকে নিয়ে মজাও করছে। তো এই সেলফা মানে বেসিক্যালি ব্যাডাস রবি কুমার টাইপ করার চেষ্টা করেছিল, মানে যেটা ব্যাডাস রবি কুমার করার চেষ্টা করছে ওই আর কি, সেলফ অ্যাওয়ার, মানে ওই জিনিসটাই করছে, কিন্তু আমি অ্যাওয়ার যে এটা বোকা বোকা। তো ওই জিনিসটা আর কি করছে। ডেডপুলের প্রিকারসার আমি বলবো হচ্ছে মানে 90s এর এই আর রেটেড সিনেমাগুলো, বিকজ 90s এর সিনেমা, কারণ আর রেটেড ফার্স্ট অফ অল ছিল, ভায়োলেন্স অনেক বেশি ছিল, সেক্সুয়াল কন্টেন্ট অনেক বেশি ছিল। না, কিন্তু সুপার সেলফ, হিরো যে মেটা, মানে সুপার হিরোর মধ্যে মেটা রেফারেন্স আসছে, এই ব্যাপারটা কি তার আগে হয়েছিল কখনো, মানে হ্যাঁ, 70s এরা এই 80s? সিনেমাটা না, তার আগে হয়নি। তবে 2009 সালে একটা সিনেমা এসেছিল, আমি জানি না তুমি দেখেছো কিনা, ছোট্ট সিনেমা, সিনেমাটার নাম হচ্ছে সুপার। 2009-তে এসেছিল। এলেন পেজ, মানে এখন যিনি এলিয়ট পেজ, জেন্ডার চেঞ্জ করার পরে এলেন পেজ, এলেন পেজ ছিল, আর একটা নামে ভুলে যাচ্ছি। ওই সুপার বাজার লাইক আ মেটা কমেন্টারি অন সুপার হিরো ফিল্মস, ওখানেও খিল্লি করছে সুপার হিরো এই যে ইয়েটাকে। এবার সুপার সিনেমাটা আমি দর্শকদেরও বলবো দেখতে পারেন, খুব ইন্টারেস্টিং একটা সুপার সিনেমাটা ডার্ক কমেডি, কেভিন বেকান ভিলেন ছিল। তো ওই সিনেমাটাও এই যে ট্রিটমেন্টটা যে ডেডপুলে আমরা দেখেছিলাম, যে কোথাও গিয়ে সুপার হিরো জনরাটাকে ডিকনস্ট্রাক্ট করছে, পোকিং ফান করছে, ডিকনস্ট্রাক্ট করছে, ওটা সুপারেও ছিল। তো বেশ ইন্টারেস্টিং একটা সিনেমা। এবং কোথাও গিয়ে ডেডপুল পুরো জিনিসটাকে আনছে, কোথাও গিয়ে একটা কাউন্টার কালচার, ওই একটা মেটা ডিকনস্ট্রাকটিভ ব্যাপার, 90s এর সুপার হিরো প্লেয়ারটা যেটা ছিল, ভায়োলেন্স, সেক্স, মানে ওই যে একটা আনঅ্যাপোলজেটিক ব্যাপার যেটা ব্লেডেও ছিল, টোটালটাকে কম্বাইন করে, এবং রায়ান রেনল্ডসের নিজের যে ফ্রাস্ট্রেশন ছিল ওই উলভারিনের ওই বোবা বোবা ডেডপুল করা, সব কটার কম্বিনেশনে হচ্ছে ডেডপুল আছে। আমি সেরা মজা পেয়েছিলাম প্রথম কিন্তু এমসিইউ ডেডপুলটা। এখন ওটাকেও নষ্ট করে ফেলছে, ডেডপুলটাকেও।
ডেডপুল সিনেমা ভালো লাগে, পুরো পুরো ফ্যান সার্ভিস সিনেমা, পুরো হ্যাঁ। পুরো ফ্যান সার্ভিস সিনেমা। দেবদা খাদানে এত ফ্যান সার্ভিস করেন যতটা রায়ান রেনল্ডস আর হিউ জ্যাকম্যান যতটা ডেডপুল 3 তে করেছে। তোমার ডেডপুল 3 ভালো, তোমার তো রিভিউ দেখেছো, তোমার তো ভালো লাগেনি, দেখেছিলাম তোমার রিভিউ। হ্যাঁ, আর তোমার এই ছবিটা থেকে কি এক্সপেকটেশন? সবচেয়ে রিসেন্ট টিজার এসেছে ওই ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস। ফ্যান্টাস্টিক ফোরের টিজারটা না আমার দেখা হয়নি, জানো তো। ফ্যান্টাস্টিক আচ্ছা, ফোরের টিজারটা আমার দেখা হয়নি। আমি যে জেমস গানের সুপারম্যানটা তো ভীষণই এক্সাইটেড, কারণ কোথাও গিয়ে ওই যে ট্রু সুপারম্যান, ওই আশার আলো, অপটিমিজম, ওই ওটাকে জিনিসটা। নিয়েও তো প্রচন্ড ট্রোলিং হচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ট্রোলিং হচ্ছে ওটাকে নিয়ে। ওই তো একটা ওই তাদের লোকজনের একটা আর কি ইয়ে শট আছে, একটা সুপারম্যান উড়ে যাচ্ছে, ওটা গাড়িটা উড়ন্ত স্পারম্যান মতো দেখতে লাগে, লোকের বক্তব্য। মানে এগুলো কোথা থেকে লোকে কি মাথায় কল্পনা করে আমি জানি না, জানতে চাইবো না তো। হ্যাঁ, ওটা নিয়ে ট্রোলিং হচ্ছে, কি বলবো মানে। যাই হোক, আমি ওই সিনেমাটা নিয়ে আমি হেভি এক্সাইটেড। যে যাই বলে নিক ভাই, জেমস গান যথেষ্ট ভালো সুপার হিরো ডাইরেক্টর। না না, তুমি ওই যে তুমি যে তুমি সুইসাইড স্কোয়াডটা এলো না, যেটা 2021 এলো তো মনে হয়, ওটা তো ভালোই ছিল, হেভি সিনেমা। ওটা যথেষ্ট ভালো ছিল। তুমি ভাবো এই উইয়ার্ড ক্যারেক্টার গুলো নিয়ে, যেটা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সিতেও করেছিল, এতগুলো বাঞ্চ অফ উইয়ার্ড ক্যারেক্টারকে নিয়ে অত ভালো একটা সিনেমা। গার্ডিয়ান্স অফ ওখানে দ্য তো গ্যালাক্সি থার্ড পার্ট। আমার হেভি লেগেছিল হচ্ছে ওই ক্যারেক্টারটা যেটা স্ট্যালন গলা দিয়েছিল, ওই শার্ক। শার্ক, হ্যাঁ শার্ক। আবার ইয়ের পিসমেকার জন জন সিনার পিসমেকারটা কাল্ট ক্যারেক্টার হয়ে গেছে এখন। স্ট্যান্ড অ্যালোন শোটও হয়েছে, ওটা তো বিশাল কাল্ট হয়ে গেছে এখন। তো হ্যাঁ, মানে আমার ওটা নিয়ে বিশাল আশা আছে। আমার ইয়ে নিয়েও খুব আশা আছে, ফ্যান্টাস্টিক ফোর। কারণ আমরা না কোনোদিন একটা ভালো ফ্যান্টাস্টিক ফোর সিনেমা পেলাম না। দুটো ওই জেসিকা আলবার প্রিন্স সিনেমা ছিল, আর তারপরে ওই আহ, ওই সুপার 30 তো ঋত্বিক রোশনের সিনেমা। ওই সিনেমাটার নাম ক্রনিকল সিনেমাটা ডাইরেক্টর যেটা ফ্যান্টাস্টিক ফোর বানিয়েছিল 2015 সালে, জঘন্যতম সিনেমা। তো ওইটা নিয়ে আমার আশা আছে, ফ্যান্টাস্টিক ফোর নিয়ে। আর আরো একটা সিনেমা নিয়ে মানে আমার আশা আছে, জানি না হবে কিনা, সেটা হচ্ছে হেল বয় 3। যেটা মানে হেল বয় একটা তো রিবুট হলো, যেটা জঘন্য হয়েছিল। এবার হেল বয় যেটা গুয়েল মডেল তোরও রন পার্লম্যানের সাথে বানিয়েছিল, ওটার একটা থার্ড পার্ট আসার কথা আছে। তো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। আমার গুয়েল মডেল তোরকে অ্যাজ আ ডাইরেক্টর দুর্দান্ত লাগে। দেখা যাক কেমন হয়। ওরও তো হররের ওপর বিশাল মানে গ্রিপ আছে, হুম। হরর জনরাটার উপর। আর আমি যারা গোয়েল মেডেল তোরর কাজ দেখেননি, আমি গোয়েল মেডেল তোরর দুটো সিনেমা সবাইকে রেকমেন্ড করবো। একটা সিনেমা হয়তো অনেকে দেখেনি, সেটা হচ্ছে প্যান্স লেবিরিন্থ বলে, যেটা তিনি আর কি যখন জার্মানিতে ছিলেন তখন বানিয়েছিলেন। ব্রিলিয়ান্ট ফিল্ম, ব্রিলিয়ান্ট ফিল্ম। আমি হয়তো পরে সিনেমাটাকে নিয়ে আলোচনাও করবো। আর আরেকটা হচ্ছে দ্য শেপ অফ ওয়াটার, দুর্দান্ত সিনেমা, দুর্দান্ত সিনেমা। শেপ অফ ওয়াটার অস্কারও পেয়েছিল না? বেস্ট পিকচার অস্কার পেয়েছিল, হ্যাঁ। ওটা তো তাও লোকে জানে। প্যান্স লেবিরিন্থ আমি জানি না তুমি দেখেছো কিনা, ওই তো দুর্দান্ত সিনেমা, মানে না, ওটা আমার দেখা টপ। হয়নি, ওটা শুনেছি, ওটা আমার হ্যাঁ, দেখা হয়নি। হ্যাঁ, টপ 50 অল টাইম ফিল্ম, মানে ওই লেভেলে আমি বলছি, একদম গোট লেভেল সিনেমা। তো আর আর আরেকটা আমি জিনিস বলছি, আমি আরেকটা ছোট জিনিস বলে এটা শেষ করবো, সেটা হচ্ছে যে রবার্ট রড্রিগেজ, যে আমার খুব পছন্দের ডিরেক্টর, যার একসময় মাস্ক অফ দ্য জোরো বানানোর কথা ছিল, বাট আলটিমেটলি সে বানাতে পারেনি। তো তখন সেটা স্পিলবার্গ আর কি করছিল, এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে ছিল। তো তারপরে তো স্পিলবার্গও সরে যায়। তো ওর একটা ডিরেক্টরস রাউন্ড টেবিল বলে, ওর একটা টিভি নেটওয়ার্ক আছে ইউনাইটেড স্টেটসে, রবার্ট রড্রিগেজের নিজস্ব। তো সেখানে একটা ও ডিরেক্টরস চেয়ার বলে মানে ইন্টারভিউ সেশন করতো, যেখানে ট্যারেন্টিনো থেকে শুরু করে আমাদের সিলভার স্ট্যালোন থেকে শুরু করে অনেকে এসছে। তো ওখানেও গুয়েলমো ডিল টোরো এসেছিল। তো আপনারা ওই ইন্টারভিউ গুলো ইউটিউবে ছিল, আমি জানি না এখন আর আছে কিনা, ওগুলো গিয়ে চেক আউট করে দেখতে পারেন। ইভেন জন ফেভারির সাথে একটা ইন্টারভিউ ছিল, এই যে আয়রন ম্যানের ফার্স্ট দুটো পার্ট কিভাবে তৈরি হয়েছে, আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো আপনারা অনেক ডিটেলস পেয়ে যাবেন। তো আপনাদের ওটা যথেষ্ট ভালো লাগবে। তো ওই ইন্টারভিউ গুলো যদি পারেন, ডিরেক্টরস চেয়ার উইথ রবার্ট রড্রিগেজ, এটা আপনারা চাইলে চেক আউট করে দেখুন, খুব ভালো ইন্টারভিউ, এনরিচিং আর কি, মজা লাগবে। হ্যাঁ, আর লাস্টে আমি 2 মিনিট আই গেস মানে ভারতীয় সুপার হিরো সিনেমা নিয়ে আলোচনা না করলেই ও একটুখানি খারাপ হ্যাঁ দেখে। হ্যাঁ, exactly। ওই যখন এক্সম্যান তারপরে স্পাইডারম্যান এগুলো হিট হচ্ছে, তারপরে কিন্তু ইন্ডিয়াতে অনেকগুলো সিরিজ অফ সুপার হিরো হচ্ছে। ঠিক আছে, মানে রাওয়ান হচ্ছে, ক্রিস হচ্ছে, না, দ্রোনা আমাদের হচ্ছে। আমাদের ছোটবেলায় কিন্তু সুপার হিরো ক্রিস, হ্যাঁ, ছোটবেলায় না সুপার হিরো শক্তিমান, ক্রিস। 90s শক্তিমান হ্যাঁ, টেলিভিশনে। শক্তিমান আমি, আরে আমার কেস শোনো, তোমাকে তো বলেওছিলাম আমি ইয়েতে, শক্তিমান দিত হচ্ছে দুপুরবেলা 12:30টার সময়, ঠিক আছে, ডিডিতে। দুপুরবেলা 12টায় কার্টুন নেটওয়ার্কে দিতে হচ্ছে ড্রাগন বল। আমি না শক্তিমান খুব একটা দেখি আচ্ছা, এই একটা কেস আছে, বুঝেছো। তো হ্যাঁ, শক্তিমান ছোটবেলার সুপার, আমার ছোটবেলার সুপার হিরো ছিল হচ্ছে ওই হিরো ভাত্তি শক্তি।
ওটা আমি হ্যাঁ তুমি অনেক দিন বলছিলে দেখেছি। আজকে, হ্যাঁ হ্যাঁ, তো বলছিলে। ইয়েটা শক্তিমানটা আমার কাইন্ড অফ রেফারেন্স পাই না। তো আর ক্রিস তো অবশ্যই ক্রিস, তারপরে দ্রোণা আসছে, আর1 হুম। আসছে, রাওয়ান, আরো কি কি আছে ভারতীয় তারপরে ওই সুপার স্ত্রী হিরো। স্ত্রী বলে ছবিটা আসছে, তারপরে তো ভাবেশ যোশী আসছে রিয়েলিস্টিক জোনের মধ্যে। না, তার মধ্যে একটা একটা তো আমাদের ভারতীয় ডার্ক নাইট আছে, সেটা হচ্ছে ফ্লাইং জাট, দুর্দান্ত সিনেমা। ওটা ওটা আমি হলে দেখতে গেছিলাম, বিট পে বুটি দেখে চলে এসেছি। কি না কি সুপার হিরো সিনেমা হবে আমাদের ক্রিস বাংলাটা। ক্রিস জানো তো, মানে কোই মিল গিয়ার পুরো এই যে সিরিজটা, কোই মিল গিয়া তো হ্যাঁ ইটি থেকে নেওয়া, ঠিক আছে। হ্যাঁ। তারপরে ক্রিস হচ্ছে আমাদের জন মুর একটা ছবি আছে পেচেক বলে, বেন অ্যাফ্লেক আছে, ওখান আচ্ছা, থেকে ওটা নেওয়া। আমি দেখি। আচ্ছা, আরে ওটা আচ্ছা, ঠিক দেখতে আছে পারো। একবার। ওটা বেন অ্যাফ্লেকের ছবিটা হচ্ছে কি, যে বেন অ্যাফ্লেককে হায়ার করেছে, ওকে বলেছে একটা ফিউচার কম্পিউটার বানাও, এবার আচ্ছা বানিয়েছে। এবার আচ্ছা। মানে ও ওখানে ফিউচারটা দেখে নিয়েছে যে ওকে মেরে দেবে, তো তাই জন্য ও হুম। ওটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। এবং তারপরে ওখান আচ্ছা থেকে পালাতে গিয়ে ওর অ্যাক্সিডেন্টে মেমোরি ভুলে গেছে। তো নাও মানে কাইন্ড আচ্ছা। অফ একটা মুম্বাই পুলিশ টাইপের ভাইবও আছে। এবার বেন অ্যাফ্লেককে নিজের মেমোরিটাকে আর কি রিকনস্ট্রাক্ট করতে হবে, করে বার করতে হুম, হবে। আর হুম। প্রথমে আর তোকে আর কি মিথ্যা কথা বলছে যে তুমি পারো ওটাকে সুপার কম্পিউটারটাকে এ করতে, পৃথিবীকে বাঁচাতে। আচ্ছা আচ্ছা হেভি সিনেমা, পুরো রিয়েলিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে সেট কিন্তু, হ্যাঁ মানে সাইফাই ওয়ার্ল্ডের মধ্যে আচ্ছা হচ্ছে না, রিয়েলিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে আচ্ছা। হচ্ছে, কিন্তু ওই সুপার কম্পিউটারের ব্যাপারটা আছে, ফিউচার কম্পিউটার নাকি, মানে হ্যাঁ, না না, হেভি সিনেমা, ইন্টারেস্টিং। খুবই ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং দেখতে লাগছে। পারো, বেন অ্যাফ্লেক আছে। আচ্ছা, তবে আমি এটা ছোট করে বলে দিচ্ছি, এটা খিল্লি করে আমি বলছি না। আমি না, এই যে রাকেশ চন্দ্র বহু জায়গা থেকে বহু কিছু ছেড়েছে, কই মিল গয়াটা আমি ঝাড়াটা ধরবো না। কারণ ওটা এলিয়েন থেকে স্পিলবার্গ ঝেপেছিল। তাহলে ঘরের জিনিস ঘরে ছুড়ে যাচ্ছে, ঠিক আছে। ওই ঝাপাটা আমি পুরো সাপোর্ট করি। কই মিল গয়া ঝাপাটা বঙ্কুবাবুর সমুদ্র থেকে এলিয়েন থেকে ঝেপে স্পিলবার্গ বানিয়েছিল, যেটা তো মার্টিন স্করসেজি নিজে বহুবার বলেছে যে ইটস আ ইন্সপায়ার্ড ফিল্ম। তো যাই হোক, সে আমি বাদ দিচ্ছি। তো যাই হোক, আমি ভাই কই মিল গয়া ঝাপা পুরো সাপোর্ট। আর আর ক্রিস তারপরে ক্রিসটা বেসিক্যালি মানে ইয়ে থেকে এক্সপ্যান থেকে বহু এলিমেন্টস এক্সমেন থেকে তুলে নিয়ে। ঝাপা, হ্যাঁ। তো তারপরে যেটা আমার পার্সোনাল যে সিনেমাটা আমার খুব ভালো লাগে, এই সিনেমাটা নিয়ে কথা হয় না, সেটা হচ্ছে মার্চ কো দার্ক নাই হোতা। ওটা কাইন্ড অফ না, ভাবেশ ডেডপুল যোশীও খুব ফ্লেভারের। ভালো ছবি, ভাবেশ ভাবেশ যোশী যোশী কিন্তু ভালো। পুরো ইটি ফ্লেভারের ছবি, একদম পুরো খুব সিরিয়াস। হুম। আর কি বলতো, সুপার হিরো জনরাটা না মানে আমাদের ইন্ডিয়াতে কোনোদিনও ওয়ার্ক করবে না, ফিউচারেও করবে না। মানে বাইরের বিদেশিটা এখানে চলবে, বাট এখানে নিজস্ব হোম গ্রোন খুব একটা বেশি হবে না। তার কারণটা হচ্ছে এখানে নর্মাল মেইন স্ট্রিম ছবিতেই তো হিরোদেরকে সুপার হিরোর মতো করেই সুপার ট্রিট হিরোর করে। মতো করে দেখায়, হ্যাঁ। তো তাহলে আলাদা করে আর সুপার হিরো এজটা কি পাচ্ছে? আজকে একটা হলিউডের ছবিতে কেন চলে? কারণ অন্য ছবি, অ্যাকশন থ্রিলার ছবির মধ্যে হিরোর একটা গ্রাউন্ডেড অ্যাপ্রোচ আছে, সেও হুম। ভালনারেবল কোথাও গিয়ে। তো এখানে এখানে তো বালেয়া হিরো এমনি কুড়ি ভালনারেবল, জনকে খেলায়। এখানে এমনি মানে তুমি বালেয়া দেখো 20 জনকে খেলায়। এক্স্যাক্টলি পুষ্পা ক্যারেক্টারটা তো সুপার হিরো, বা রকি, এই যে কেজিএফ এর রকি, এ তো সুপার হিরো, ঠিক হ্যাঁ, আছে। আর এই যে মানে যত এই জওয়ানের শাহরুখ খান সুপার হিরো, তো মানে তো, তো এখানে আর আলাদা করে সুপার হিরো দরকার কি? লার্জার দ্যান লাইফ ওইগুলোই ব্যাপারটা তো আমাদের এখানে হয়ে যাচ্ছে। প্রবলেম। তো দেখা যাক, এবার আমার যেটা মনে হচ্ছে যে, মানে তুমি হনুমান সিনেমাটা তো দেখেছো, খুবই ভালো একটা সিনেমা ছিল। তো হ্যাঁ। ওই রকম মানে ওই প্রশান্ত ভার্মা গেস ডাইরেক্টর নাম, ওইটার উপরে আমার একটু আশা আছে একটা। তা বাদ দিয়ে আমার এইসবে আশা নেই, এইসব সিনেমা না, যেগুলো এই হচ্ছে এই এগুলো তা। যেটা তেলেগু ফিল্ম মেকারদের একটা হেভি ব্যাপার আছে, ওরা না কি করে আমাদের ইন্ডিয়ান মাইথোলজির সাথে এটাকে কানেক্ট করতে পারে। মানে হ্যাঁ। টেমপ্লেটটা ওয়েস্ট থেকে নিচ্ছে, আর তার সাথে পাঞ্চ করছে তো ইন্ডিয়ান মাইথোলজি। দেখবে এই যে আমরা এতক্ষণ বলিউডের যে সুপার হিরো ছবিগুলোর কথা বলছিলাম, এগুলো তো ওয়েস্টকে এপ করেই বানিয়েছে, কিন্তু এরা হুম। কোনো ইন্ডিয়ান ফ্লেভার বা ফিল আনতে পারেনি ছবিগুলোর মধ্যে। মানে হুম। রাওয়ান, বোঝা যাচ্ছে যে এটা ওই স্পাই কিডস এইগুলো সব কম্বিনেশন টম্বিনেশন করে একটা বানানো ছবি, ঠিক আছে। ওই গেম থেকে বেরিয়ে এসছে, স্পাই কিডস 3D তে ছিল না, গেমে হ্যাঁ, ঢুকে তবে যাচ্ছে। রাওয়ানে আমি বলবো সেই সময় দাঁড়িয়ে ভিজুয়াল এফেক্টস এর কাজ কিন্তু খুব ভালো। ভিজুয়াল এফেক্ট খুবই ভালো, কিন্তু কনসেপ্ট ওয়াইজ মানে নিয়ে ঝাপা। নিয়েছে কোথাও থেকে, এবং সেখানে হ্যাঁ। কোনো ইন্ডিয়ান ফ্লেভার আনতে পারছে না, ঠিক আছে। ইভেন পুষে রোবোটো কাইন্ড অফ সেম একই প্রবলেম। হ্যাঁ। তো এবার কিন্তু তুমি দেখবে এই তেলেগু ডিরেক্টররা যারা বানাচ্ছে, মানে ইভেন কালকিও, কালকির মধ্যেও তুমি দেখবে যেহেতু মহাভারতটাকে জুড়ে দিচ্ছে, ওটাই কিন্তু ছবিটা সব থেকে স্ট্রংগেস্ট পয়েন্ট। নাহলে ছবি হিসাবে কিন্তু হুম। ফার্স্ট হাফে প্রচুর ফ্লজ রয়েছে, কিন্তু যেহেতু ওইটা আমাদের মাইথোলজি, ওটা আমাদের ডিএনএ এর হুম। মধ্যে আছে, ওটাকে যখনই জুড়ে দিচ্ছে রামায়ণ মহাভারত, তখন ওইটা অনেক বেশি এনরিচিং হয়ে যাচ্ছে। তো তেলেগু থেকে তো হুম। সামনের দিনে অনেকগুলো আসছে, অধীরা বলে হুম। একটা আসছে, আরো কিছু আসছে। তো ওগুলো দেখা না যাক কিরকম না, বানায়। আমি ওই হনুমান সিনেমাটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। ওটা ওই হ্যাঁ। সুপারম্যান টেমপ্লেটেরই গল্প, ওই ওই হ্যাঁ। যীশু খ্রিস্ট। তো ওই জিনিসটা এবার হনুমান সিনেমাটা ভালো হয়েছে, হিউমার টিউমার ভালো ছিল। এটা তুমিও বললে ওই জিনিসটাকে একটা মানে ওয়েস্টার থেকে টেমপ্লেট নিয়ে ইন্ডিয়ান মাইথোলজির হনুমানের গল্পটা বলছে। ওই অঞ্জলি পুত্র, ওই ওই মাইথস যেটা আছে। তো দেখা যাক এরকম কি হয়।
আর তুমি তো দেখবে আমি একটু যে আগে বলছিলাম, এক সেকেন্ড ইন্টারাপ্ট করছি, যে ভাবেশ যোশী এই ছবিটা প্রচন্ড ভালো ছবি, কিন্তু এই ছবিটাতে যে প্রবলেমটা দেখাচ্ছে ওই প্রবলেমটা একমাত্র মুম্বাইতে মহারাষ্ট্রের প্রবলেম, জলের হুম সমস্যা। এবার ওটা কলকাতায় বসে তুমি আমি রিলেট করতে পারবো না। যতক্ষণ আমরা মুম্বাইতে দেখেছি বা কারো থ্রু দিয়ে জানি, ওই প্রবলেমটা ইউনিভার্সাল প্রবলেম নয়। কিন্তু হনুমান ছবিটার মধ্যে, হ্যানুম্যান অ্যাকচুয়ালি হ্যানুম্যান ওটা ছবিটার নাম, তো ওই ছবিটার মধ্যে যে জিনিসটা দেখাচ্ছে সেটা খুব ইউনিভার্সাল একটা ইমোশন। তো এই ইউনিভার্সাল ইমোশন যখনই ট্যাপ করতে পারবে তখনই ওটা বেশি, অনেক বেশি আমাদের যেহেতু ইন্ডাস্ট্রি অনেক ভাগ আছে, রিজন অনেক ভাগ আছে, এক একটা মানে প্রতি হুম 10-15 কিলোমিটারের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় আমাদের ইন্ডিয়ার মধ্যে, ডায়ালেক্ট চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আর কি আমাদের এখানে বানাতে গেলে ওই ইউনিভার্সাল একটা ফিলকে ক্যাপচার করতে হবে, হুম। তবেই ছবিটা হবে আর কি সুপার হিরো। আর লাস্টে আমি বাংলা সুপার হিরো সিনেমার কথা বলতে চাই, যেটা আমি বহু আগে, আমি যখন ইউটিউব শুরু করেছিলাম তখন ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে গুপি গাইন বাঘা বাইন আর হিরক রাজার দেশে। এই দুটোকে আমি তো পার্সোনালি সুপার হিরো ফিল্মই কনসিডার করি। আর বাংলাতে তুমি হয়তো আমার থেকে বেটার জানো অরিচ, ক্যাপ্টেন হ্যাডক বলে একটা হচ্ছে, ক্যাপ্টেন হ্যাডকের ক্যারেক্টারটা নিয়ে, ওটা নিয়ে একটা সুপার হিরো ফিল্ম হচ্ছে, যেটা ট্রু ব্লু, মানে প্রথম বাংলা সুপার হিরো ফিল্ম হবে। তাই? এটা আমি জানতাম না তো। এটা এটা আমি তোমার ভিডিও থেকেই আপডেটটা পেয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসছিল, একটা একটা এসছিল আর কি। ও আচ্ছা, মনে হ্যাঁ, তো পড়েছে। এটা বোধহয় আমার চ্যানেল খোলার আগে, অনেকদিন আগে, অনেকদিন হ্যাঁ, না, আগে। না, এটা বেসিক্যালি দেখো ওইটা আমি বলছি আমার কেন এখন মনে পড়লো। এগুলো কি বলতো অ্যানাউন্সমেন্ট লেভেলেই থাকে, এগুলো আলটিমেটলি ছবি হয় না। ওটাই বাবা, ওটা নিয়ে আমার আশা ছিল, ওটা তো গেল হুম। তাহলে। তো ওটা দিয়ে যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। আপনাদের ছোটবেলায় সুপার হিরো ফিল্ম নিয়ে কি কি স্মৃতি আছে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাপোর্ট করুন। অরিত্র তো এমনি অনেক বড় চ্যানেল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আপনারা এরপরে কোন জনরার ব্যাপারে জানতে চান সেটাও কমেন্টে জানান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দাঁড়াও সেভ করি।